a PhD candidate in doing my PhD in computer science, but my major is my research topic is hardware security, and my background was like I did my bachelor's in electrical and electronic engineering, and then currently I'm doing my PhD in computer science. But my main research focus is doing the supply chain security analysis and all the related to I mean chip design and chip design security steps. So I'll talk more about in the coming slides, but let's start. So আমি আসলে একটু এলাবোরেটলি বলি আমাদের যখন আমরা মেইনলি হায়ার স্টাডিজ এর কথা মাথায় নিয়ে আসি। আমি ধরে নিচ্ছি আমি হচ্ছে আন্ডার গ্রেডে আছি এবং আমি হচ্ছে ফোর্থ ইয়ারে, বা আমি জাস্ট আন্ডার কমপ্লিট করছি, অথবা আমি অলরেডি গ্রাজুয়েট। সো আমি এই হিসাবে ধরে নিচ্ছি যে আমার সামনে হচ্ছে কি কি স্টেপ আছে আমি যদি বাইরে হচ্ছে হায়ার স্টাডিজ করতে চাই, ঠিক আছে। তো আমাকে অবশ্যই একটা প্রসেসের মধ্যে থেকে যেতে হবে। ইটস নট লাইক যে হ্যাঁ আমি হচ্ছে চাইলাম বা আমি হচ্ছে কারো কাছে বললাম সে আমাকে সবকিছু রেডি করে দিবে, জিনিসটা এরকম না। আমাকে অবশ্যই বা সবাইকে অবশ্যই এই প্রসেসটার মধ্যে থেকে যেতে হবে। এখানে অনেকগুলো প্রসেস আছে, and it's kind of a check mark everyone needs to done before leaving leaving you for the higher studies. So শুরুতেই আমাদের যে জিনিসটা চলে আসে যে আমাদের সিভি প্রিপারেশন বা স্টেটমেন্ট অফ পারপাস লেখা, লেটার অফ রিকমেন্ডেশন, এবং যদি কোনো পাবলিকেশন অপরচুনিটি থাকে আমাদের করার, সেটাকে অবশ্যই গুরুত্বভাবে দেওয়া। এই জিনিসগুলো শুরুতে চলে আসে অ্যাজ এ প্রিপারেশন। কেননা যখন আমরা হায়ার স্টাডিজে যেতে যাচ্ছি আমাদের চিন্তা করতে হবে যে উই আর গোয়িং দেয়ার এজ এ স্কিল পারসন। হ্যাঁ, আমাদের একটা সার্টেন স্কিল নিয়ে যেতে হবে। আমাদের যদি ওই স্কিলটা না থাকে তাহলে আমরা ওখানে আর কি হায়ার স্টাডিজ করতে আমাদের আর কি আহ, যেতে আদারওয়াইজ খুব ডিফিকাল্ট হবে, বিকজ দে আর অলওয়েজ লুকিং ফর এ স্কিলড পারসন, ঠিক আছে। তো স্কিলটা শো করব কিভাবে? স্কিলটা শো করার বিভিন্ন ওয়ে আছে। সেটা হচ্ছে সিভিটাকে ওয়েল প্রিপেয়ার করা, দেন হচ্ছে আমার যে রিসার্চ মোটিভেশন বা আমার কেন হচ্ছে আমি এই কারেন্টলি যেই ফিল্ডে আছি আমি সেই ফিল্ডে কেন আসছি, আমার স্টেটমেন্ট অফ পারপাস, হ্যাঁ আমার লাইফের মোটিভেশন কি। দেন আমি যে হচ্ছে হার্ড যে আমি করব সেখানে আমার ক্যাপাবিলিটি শো করার জন্য আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের দক্ষতা দেখাতে হবে। সেখানে টোফেল, আইএলটিএস যে কোনো একটা দিতে হবে। জিআরইও অনেক জায়গাতে এখন ওয়েব, বাট জিআরইও দেওয়া লাগতে পারে ইন কেস যে আমাদের ম্যাথস এবং হচ্ছে ইংলিশের প্রফিসিয়েন্সি দেখানোর জন্য। এটা ভালো সিজিপিএ মিন করে যে হ্যাঁ আমি অলরেডি একাডেমিকলি অনেক ভালো এবং আমার থিওরিটিক্যাল নলেজ অনেক বেশি। তো এই জিনিসগুলাকে আসলে মেইনলি প্রিপারেশনের মধ্যে বলা যেতে পারে। এবং পাবলিকেশন মানে হচ্ছে আমি যেই রিসার্চ ডোমেনে যাচ্ছি সেখানে হচ্ছে আমি যদি রিসার্চার হিসেবে যাই আমার অলরেডি নলেজ আছে অ্যাবাউট পাবলিকেশন। কারণ রিসার্চার আর ইঞ্জিনিয়ার এই দুইটার মধ্যে একটা ভালো ডিফারেন্স আছে। সেটা হচ্ছে ইঞ্জিনিয়াররা ফর এক্সাম্পল যে কোনো একটা সিস্টেমের, তারা জানে যে একটা সিস্টেমে আমি যদি এ আর বি ইনপুট দিই এবং সিস্টেমটা যদি লেটস একটা এ প্লাস বি স্কোয়ার এরকম যদি একটা সূত্রর কোন একটা ভ্যালুকে সে হচ্ছে রিপ্রেজেন্ট করে, তো ইঞ্জিনিয়ারদের মেইন কাজ হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করা। যে ইঞ্জিনিয়াররা জানে যে আমি এ প্লাস বি দিলে এটা আউটকাম অলওয়েজ এ প্লাস বি টু দি পাওয়ার হোল স্কোয়ার আসবে। কিন্তু রিসার্চারদের এখানে রোলটা একটু ডিফারেন্ট। রিসার্চাররা এখানে কখনোই জানে না যে এটা আসলে এ বি দিলে আমি এ প্লাস বি স্কোয়ারই হচ্ছে প্রডিউস করতেছি, অর দেয়ার ইজ সামথিং এলস। সো দের ইজ অলওয়েজ এ কোশ্চেন রিসার্চার্স আস্ক যে কেন এটা হচ্ছে। সো এখানে সেক্ষেত্রে পাবলিকেশন একটা বড় ম্যাটার, কারণ পাবলিকেশনে অলওয়েজ রিসার্চাররা তাদের ফাইন্ডিং যে কোনো স্টাডি এটা তারা হচ্ছে প্রেজেন্ট করে, ঠিক আছে, এবং যে কোনো ভেন্যুতে এটা পাবলিশ করে। যে ভেন্যুগুলো মেইনলি আর কি কাজের অথেন্টিসিটিটা দেখার বা বোঝার ট্রাই করে যে কাজটা আসলেই কতটুকু নোবেল বা কতটুকু ইম্পর্টেন্ট কারেন্ট যেই রিসার্চ ডোমেইনে হচ্ছে তোমরা আছো। তো এটাকে হচ্ছে প্রিপারেশন বলা যায়। দেন হচ্ছে প্রিপারেড, আমি যদি মনে করি যে আমি ওয়েল প্রিপেয়ার্ড, ঠিক আছে, আমার টোফেল আইএলটিএস দেওয়ার মতো অবস্থায় আমি আছি বা আমার প্রিপারেশন আছে, আমার সিভি রেডি আছে, আমার এসওপি লেখা আছে, আমার পাবলিকেশনটা ম্যান্ডেটরি না, জাস্ট যে হ্যাঁ আমার পাবলিকেশন আছে বা লেটার অফ রেকমেন্ডেশন কালেক্ট করার প্রপার ওয়ে আছে। দেন হচ্ছে আমরা নেক্সট মানে প্রসেসে যেতে পারি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। তো এখানে অ্যাপ্লিকেশন এটা আর কি সবার জন্য সেম।
আমাদের যে কোনো ইউনিভার্সিটি চুজ করতে হবে এবং সেখানে প্রফেসরদের ইমেল করতে হবে, এটা আর কি আমি বলবো বাংলাদেশিদের আমরা যারা আছি আমাদের হচ্ছে সবার জন্যই, মানে এটা হচ্ছে দা অনলি প্রসেস, মানে দা অনলি স্টেজ আমাদের নিতেই হবে, ঠিক আছে? কারণ আমরা মোস্ট অফ দ্য কেসে আমরা চাই হচ্ছে একটা ফান্ডেড ওয়েতে পড়াশোনা করার বা পে, মানে আমরা যাতে পেইড হই যখন আমরা রিসার্চ করব বা আমরা যখন আইএসসি যাব। তো এক্ষেত্রে আমাদের হচ্ছে প্রফেসরদের ইমেল করতে হবে এবং আমাদের মেইনলি ল্যাব খুঁজতে হবে যে ল্যাবে যে আমরা রিসার্চ করতে পারবো এবং আমরা হচ্ছে আমাদেরকে পে করা হবে। তো এই জন্য আমাদের করতে হবে। আদারওয়াইজ আরো কিছু ওয়ে আছে, যেমন সেন্ট্রালি অ্যাপ্লাই করা। সেখানে মেইনলি ডিসিশন হয় যে আমি ফান্ড পাবো কি পাবো না, বাট এর আগে যদি প্রফেসরদের সাথে কথা বলে যদি ফান্ডের বিষয়টা যদি বা আমি যে পে হব এটা যদি কনফার্ম হয়ে যাওয়া যায়, তো এই জিনিসটা আর কি আগে থেকে জেনে রাখা ভালো। সেক্ষেত্রে আমাদের বাদ বাকি যে ফিস গুলো আছে, অ্যাপ্লিকেশন ফি যে কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে 70 থেকে 100 ডলারের মতো লাগে। সো ইটস বাংলাদেশি টাকা প্রায় 7 থেকে 10 হাজার টাকা। এবং অন্যান্য যেই ট্রান্সক্রিপ্ট পাঠানো বা লেটার অফ রেকমেন্ডেশন পাঠানো, এগুলো তো সামটাইমস একটা কস্ট লাগতে পারে আর কি। তো দেন অ্যাপ্লিকেশন যখন আমি যখন অ্যাপ্লিকেশন স্টেজে থাকবো তখন অলরেডি আমার মাইন্ডসেট যে হ্যাঁ আমি হায়ার স্টেজে যাচ্ছি। এর পরের স্টেজটা হচ্ছে ওয়েট, যে হ্যাঁ আমি অ্যাপ্লাই করলাম, আমি কোনো একটা সেশন ধরতে চাই। তো সেক্ষেত্রে আমাকে অফার আসতে হবে, আমাকে ফান্ডিং লেটার পেতে হবে। কারণ আদারওয়াইজ এই অফার বা হচ্ছে এই লেটার ছাড়া আমার তো আসলে কোনো প্রুফ নাই যে আমি আর কি হায়ার স্টেজে যেতে পারতেছি, অথবা হ্যাঁ ওখানে যে আমাকে আইল গেট পেইড এন্ড আই ক্যান লিভ মাই ওন, আমি আমার বাসা ভাড়া দিতে পারবো, আমি আমার খাবার খরচ দিতে পারবো। সো এই জিনিসগুলো আর কি দলিল যে হ্যাঁ আমার আমার এই অফার লেটার গুলো পেতে হবে, আদারওয়াইজ আমি আসলে মুভ করতে পারবো না হঠাৎ করে। এবং যাদের হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ অফার থাকবে, যাদের থাকবে না তাদের বাকিটা তাদের ফ্যামিলি থেকে ম্যানেজ করতে হবে। লেটস সে 80% ফান্ড বা 90% ফান্ড পাওয়া গেল, সো বাকি 20% প্রিপারেশন একটা ব্যাপার আছে, কেউ ফ্যামিলি থেকে নিবে, ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। সো এই এই দলিলগুলো কি ইম্পর্টেন্ট, এগুলোকে দলিল বলা যেতে পারে। দেন আমি যদি অ্যাডমিশন অফার পাই, দেন মানে হচ্ছে আম রেডি টু অ্যাপ্লাই ফর এন ভিসা। সো ভিসাটা তখনই আমাকে দিবে ইউএস গভর্নমেন্ট বা অন্য যে কোনো দেশের গভর্নমেন্ট, যদি আমাকে একটা প্রপার অথেন্টিক এডমিশন অফার থাকে এবং অফারটা খুব লুক্রেটিভ। আমি এই কথাটা কেন বললাম, একটা ভালো অফার বা ভালো এডমিশন অফার বা ফান্ডিং অফার লেটার ছাড়া আসলে ভিসা পাওয়া ইদানিং খুব ডিফিকাল্ট। কারণ আমি আবারও বলছি, দিন শেষে তারা শুধুমাত্র স্কিল নন ইমিগ্রেন্ট চায় বা স্কিল ইমিগ্রেন্ট চায়, ঠিক আছে? তারা এমন কাউকে চায় না যে এসে আর কি জাস্ট, মানে জাস্ট এসে হচ্ছে এখানে ডে পাস করবে। তারা এরকম একটা ক্যান্ডিডেট চায় যে তাদের দেশের ইকোনমিতে ভালো ভূমিকা রাখতে পারবে। তো জিনিসটা আসলে এভাবেই দেখা উচিত। এন্ড দেন ভিসা অ্যাপ্লাই করার জন্য কিছু প্রসেস আছে, I-20 পাওয়া, সার্ভিস ফি দেওয়া, ভিসা ফি দেওয়া, ইন্টারভিউর জন্য প্রিপারেশন, এন্ড দেন দিস এন্ড দ্যাট। এই প্রসেসের মধ্যে থেকে যাওয়ার পর ফাইনালি হচ্ছে আই হ্যাভ টু গো থ্রু দ্য ট্রাভেল, আই হ্যাভ টু বাই টিকেট এন্ড কিছু ভ্যাকসিনেশন নিতে হয়, ওগুলো আর কি একদম লাস্ট স্টেজ, ওগুলো আর কি এখানে আহ, চিন্তা করার কিছু নেই। সো এই যে প্রসেস, আমার যদি মনে করি যে আমি এই প্রসেসের মধ্যে থেকে যেতে রাজি আছি এবং এই প্রসেসটা সব কমপ্লিট হতে হয়তো 1 বছর থেকে 2 বছর বা 3 বছর লাগতে পারে, বাট বিষয়টা হচ্ছে এখানে মেইন মোটিভেশন হচ্ছে এই প্রসেস গুলোতে, মানে কোথাও হচ্ছে পজ দেওয়া যাবে না বা হঠাৎ করে থেমে যাওয়া যাবে না। যদি আমরা হঠাৎ করে থেমে যাই কোনো একটা প্রসেসে, আমাদের অনেক ডিলে হবে বা হচ্ছে আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে যেতে পারবো না। সো এই প্রসেসটা একটু কঠিন এই কারণে, কারণ এখানে লেগে থাকতে হবে কন্টিনিউয়াসলি। এবং আই মিন সেটা 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, ডিপেন্ডস, ঠিক আছে? লেগে থাকতে হবে, এটা হচ্ছে মেইন কথা। তো এজন্য বলা হয় যে কেউ যদি হাইলি মোটিভেটেড না হয়, সেই ক্ষেত্রে তাদের জন্য আসলে এই রোড ম্যাপটা ফলো করা খুবই খুবই ডিফিকাল্ট। সো কেউ যদি হায়ার স্টেজে যেতে চায়, অবশ্যই তার প্রথম কোশ্চেন যে হ্যাঁ আমার কি এই ধৈর্য এবং আমার হচ্ছে এই রোড ম্যাপ, মানে যেটা আছে আমি হচ্ছে এটাকে সময় দেওয়ার মতো আমার অবস্থায় আছে কিনা। কারণ আমাদের বাংলাদেশে আমরা এক একজন আসলে এক এক রকম সিচুয়েশনের মধ্যে থেকে যাই। কারো ফ্যামিলিতে আসলে এই এই টাইম লাইনটা ধরে আগানোর হয়তো সেই সময়টাও নাই, এরকম অনেকে আছে। তো সেক্ষেত্রে তাকে অন্য আর কি বিকল্প প্ল্যান এ রেখে এটাকে প্ল্যান বি ধরে আগাতে হবে। তো আমি যেটা করছি, আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমার অলওয়েজ প্ল্যান এ ছিল, দেন আমি প্ল্যান বি হিসেবে আমি হচ্ছে আমার এই হায়ার স্টাডিজ মানে পথটা আর কি আগাইতাম। কারণ আই এম নট ইন দ্যাট সিচুয়েশন যে আমার আর কি একটাই প্ল্যান, সেটা হচ্ছে এটা, এবং আমি হচ্ছে এটা পিছনেই লেগে আছি। সো অলওয়েজ ট্রাই টু সাম আদার প্ল্যান, অলওয়েজ 3-4টা প্ল্যান রাখা ভালো। হ্যাঁ, একটা প্ল্যান রেখে আর একটা প্ল্যানে আগানো, আমি বলবো এটা হচ্ছে বেটার, মানে ওয়ে আমি বলবো, যেহেতু এটা এই রাস্তাটাতে অনেক টাইম লাগে আর কি। সো কারো কোনো কোশ্চেন থাকলে আমি আমার প্রেজেন্টেশন শেষ হওয়ার পর আমি কোশ্চেন নিব। সো এটা হচ্ছে রোড ম্যাপ। এন্ড আমি কিভাবে
হায়ার স্টাডিজে আসছি সিমিলার ওয়ে। আমি প্রফেসরদের ইমেল করছি, আমি অনেকগুলো ইন্টারভিউ পাইছি, আমি টোফেল এন্ড জিআরই দিছি, আমি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করছি, আমি হচ্ছে ফান্ডিং পেয়েছি, দেন আমি ভিসার জন্য দাঁড়াইছি, ভিসা পাইছি, এন্ড আমি হচ্ছে অগস্ট 2022-এ ইউএসএ চলে আসছি। সো এখানে একটা জিনিস বলে রাখি, এই যে স্টেজ গুলো আছে, এখানে এরকম হতেই পারে একটা সার্টেন স্টুডেন্ট এই উপরের 1 2 3 4 5 6, সরি পাঁচটা স্টেজ পর্যন্ত এসে লাস্টে সে আর ভিসা পেল না, এটাও কিন্তু হতে পারে। ঠিক আছে, এটা এরকম চান্স মেবি 5% আছে 100%-এ, বা বলবো আমি 10%ও আছে, এরকম হইতে পারে। তো এর মানে এইটাই না যে উপরের যে প্রসেস গুলো, এই প্রসেস গুলো হচ্ছে আহ মানে আমাকে লাইফে কিছু শিখায় নাই, বা আমি অনেক কিছু জানতে পারি না। আমি অনেক কিছু জানতে পারছি, আমি প্রসেস সম্বন্ধে জানতে পারছি, হয়তো আমার ভিসাটা এসে সম্ভব হয় না। সো এর জন্য আমি বলছি যে এটা আসলে একটা লেগে থাকার প্রসেস। এরকম হতে পারে যে আমাকে আবার ভিসা পাইনি, যেহেতু আমাকে আবার শুরু থেকে শুরু হতে পারে। মানে আমার যেই অফার লেটার হয়তো গুড এনাফ না ভিসা পাওয়ার জন্য, সেক্ষেত্রে আমাকে আবার এই প্রসেসে রিমেল করে লাগবে। সো এটা একটা এটা একটা ইটারেটিভ প্রসেস, একটা 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 প্রসেস যেখানে আর কি লেগে থাকতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন কথা। এবং এটা রিওয়ার্ডটা কি সেটা আমিও সামনে ডিসকাস করবো, আমরা যদি লেগে থাকতে পারি আর কি। তো এখন তো আমি তো আই গেস আই হ্যাভ সেড এভরিথিং, লাইক হোয়াট ডু ইউ নিড ফর হায়ার স্টাডিজ। সো ইজ দ্যাট এভরিথিং ইউ নিড টু নো? দ্যাটস দ্য কোশ্চেন, রাইট? বেসিক্যালি কথা হচ্ছে, যখন আমরা একটা একটা কারো কাছ থেকে, আমি যখন একটা ক্লাস দেখি বা আমরা যখন কারো কাছ থেকে কথা শুনি, আমাদের মনে হয় যে হ্যাঁ, যে এটা তো খুবই ইজি, এটা তো হয়ে যাচ্ছে, ট্রাই করলে হয়ে যাবে। বাট এর পিছনে না অনেক অনেক স্টোরি থাকে। সো আমি ওই স্টোরিটা সম্বন্ধে কিছুক্ষণ বলবো। কেননা এখানে হায়ার স্টাডিজ করতে এসে অনেকে না ডিমোটিভেটেড হয়ে যায়, অনেকের আসলে ইচ্ছে থাকে না এরপর ফার্দার আর কন্টিনিউ করার। সো ইটস বেটার টু নো আর্লিয়ার, কারণ এক একজনের লাইফের প্রায়োরিটি এক এক রকম। ফর এক্সাম্পল, ইউ ডিড অল দ্য হার্ড ওয়ার্ক এন্ড দেন আফটার কামিং হিয়ার মনে হইলো যে না, মানে আমি আসলে লাইফে যত কষ্ট করছি এটা আসলে ওর ঠিক নেই, এখানে আমি যেই লাইফটা লিড করতেছি। সো এটাও হইতে পারে। তো এর জন্য আর কি একটু আমার মনে করি যে যে হায়ার স্টাডিজ এর কজ গুলো তো আমরা জানি, হ্যাঁ, এটা বাইরের কান্ট্রিতে একটা বেটার জব করা, ভেরি গুড অ্যামাউন্ট অফ স্যালারি, এন্ড আমি বলবো যে আহ, মানে বলবো যে আমি হ্যাঁ টপ 1% বাংলাদেশের। এভাবেও তুমি নিজেকে আপনাদেরকে চিন্তা করতে পারেন যে আমি হ্যাঁ আমি অ্যাজ এ স্কিল ইমিগ্রেন্ট আমি হচ্ছে টপ 1% বাংলাদেশের। তো এত কিছুর বাইরেও কি আদৌ কোনো কনস আছে কিনা, ঠিক আছে, সেটা আমাদের একটু জানা দরকার আর কি। ঠিক আছে, বা যারা এই প্রসেসের মধ্যে দিয়ে যায় তাদের লাইফটা আসলে কিভাবে থাকে, আমি মনে করি এটা জানলে আমাদের ডিসিশন মেকিং এ বা আমরা কিসে জাম্প করতেছি এটা আরেকটু ইজি হবে। ঠিক আছে। সো আহ যদি মনে করেন কেউ বা কেউ মনে করি যে হ্যাঁ এটাই আমি অলরেডি সবকিছু জানি, অ্যান্সার ইজ ইয়েস, দেন টু বি অনেস্ট ইউ জাস্ট অনলি নো 50%। হ্যাঁ, বাকি 50% কি? সো লেটস টক অ্যাবাউট দ্য রেস্ট অফ দ্য 50%। সো প্রথমেই এই 50% জানার জন্য আমাকে নিজেকে কোশ্চেন করতে হবে যে হোয়াট ইজ ইউর রিসার্চ ইন্টারেস্ট। আমি জাস্ট বললাম যে আই ওয়ান্ট টু গো ফর হায়ার স্টাডিজ। দ্য ফার্স্ট কোশ্চেন the visa interviewer or the country you're going, they're looking for from you what is your research interest. So when you're going for higher studies as a fully funded program, the question is you're going as a skilled immigrant and for doing research for their country. Now the question is what kind of research you will conduct over there, right? That's the question one. So ask yourself what is your research interest, তুমি কি নিয়ে রিসার্চ করতে মোটিভেটেড বা তুমি ইন্টারেস্টেড। Then the second question is when you will join to a lab and you will do research. So the question is why you're interested to join my lab. The professor can ask, okay, or the visa interviewer can ask যে আমি কেন এই ল্যাবটাতে জয়েন করতে চাচ্ছি, বা কেন আমি এই ল্যাবে জয়েন করে বা ইউনিভার্সিটি জয়েন করে রিসার্চ করতে যাচ্ছি। এটা হচ্ছে কোশ্চেন 2। কোশ্চেন 3 হচ্ছে ওভারঅলি অ্যাজ এ পার্সন আমাদেরকে জাজ করা যে আমরা হার্শিসে কেন ইন্টারেস্টেড। সো এই তিনটা কোশ্চেনের অ্যান্সার এখন পর্যন্ত যদি কারোর কাছে না থাকে, আমি বলবো যে আহ, মানে ইউ আর নট ইভেন স্টার্টেড ইউর ইঞ্জিন অফ ইউর কার। হার্শিস যদি একটা জার্নি হয়, সেখানে যদি কারটা হয় যেখানে বসে হচ্ছে আমি হার্শিস ফলো করব, তো আমি বলবো যে এই তিনটা কোশ্চেনের অ্যান্সার যদি কারো কাছে না থাকে, তার মানে হচ্ছে সে ওই গাড়িটার ইঞ্জিনটাই অন করে নাই। ঠিক আছে। সো এই প্রথম কথা হচ্ছে হার্শিস যাওয়ার আগে এই তিনটা কোশ্চেনের অ্যান্সার
সিক করতে হবে, ঠিক আছে? এখন অনেক টাইপের অ্যান্সার হতে পারে কোশ্চেন ওয়ানের, হ্যাঁ? যেমন মোস্ট অফ দ্য টাইম আই গেট দ্য অ্যান্সার, হ্যাঁ আমি রিসার্চ পছন্দ করি, রিসার্চ ইজ মাই ফেভারিট। তো এই টাইপের অ্যান্সার যখন কোনো প্রফেসর জানবে বা কোনো ইন্টারভিউয়ার জানবে, ভিসা ইন্টারভিউয়ার, দে উইল ইমিডিয়েটলি রিজেক্ট ইউ বিকজ ইউ ডোন্ট নো দ্য পারপাস। সো তারা হচ্ছে পারপাস জানতে চায়, আমি এটাকে পছন্দ করি, আমি রিসার্চ ভালোবাসি, আমি রিসার্চ নিয়ে অনেক শুনছি, আমি মোটিভেটেড। নো, দ্যাটস নট দ্য অ্যান্সার দে আর লুকিং। সো ইউ হ্যাভ টু পিন পয়েন্ট ইউর অ্যান্সার, যে হোয়াই আমি হচ্ছে রিসার্চ করতে চাই। সো এই টাইপের কোশ্চেনে অলওয়েজ হচ্ছে আমরা হচ্ছে যেটা হয় যে আমাদের হচ্ছে আমরা ব্যাক ফায়ার হই, ঠিক আছে, আমরা আমাদের গোল থেকে। সো আমাদেরকে অবশ্যই স্ট্রংলি বলতে হবে যে হোয়াট ইজ ইউর রিসার্চ ইন্টারেস্ট, ঠিক আছে? বাট এর মানে এটা না যে আমাকে বলতে হবে যে রিসার্চ আমি পছন্দ করি বা রিসার্চ ইজ মাই ফেভারিট বা রিসার্চ মাই প্যাশন। আমাকে এক্স্যাক্টলি বলতে হবে যে আমি কি নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। হ্যাঁ, কারো অ্যান্সার করতে পারে হ্যাঁ আমি হচ্ছে আরটিএল ডিজাইন বা আমি হচ্ছে হার্ডওয়্যার ডিজাইন ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ যেভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে আমি সেটা নিয়ে ইন্টারেস্টেড, যে কিভাবে একটা একটা কম্পাইলার আমাদের প্রোগ্রাম থেকে একটা কোড থেকে সে একটা হার্ডওয়্যার জেনারেট করতেছে। তো মোস্টলি এই টাইপের খুবই ইন ডেপথ অ্যান্সার তারা জানতে চায়। ইভেন দ্য ভিসা ইন্টারভিউর যার আসলে কোনো নলেজই নাই, ইভেন সে পর্যন্ত শুনতে চায় টেকনিক্যাল টার্মগুলো। সো এটার অ্যান্সার হতে হবে অবশ্যই টেকনিক্যাল, ঠিক আছে? গেল। সো দ্য অ্যান্সার ওয়ান ইজ এ ভ্যালিড প্রবলেম দ্যাট নিডস সলিউশন অর ইমপ্রুভমেন্ট। তো রিসার্চ মানেই হচ্ছে আমার একটা এক্সিস্টিং প্রবলেম আছে যেটা অলরেডি অনেক সলিউশন অলরেডি লেটস সে আছে, ঠিক আছে? তো আমাকে যেটা করতে হবে এটা একটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে, বা আমি এটার ভলারবিলিটি বা আছে না যে আমি এটার মানে এটার কনস বা এটার হচ্ছে ফাঁক ফোকর, আমি যদি আর একটু মানে ওয়ার্ড বলি বাংলাতে, যে আমি যে কোনো একটা প্রবলেমের বা যে কোনো সলিউশনের আমি ফাঁক ফোকর খুঁজতেছি। একটাই রিজন যে জিনিসটাকে বা সিস্টেমটাকে আরো ইমপ্রুভ করে, ঠিক আছে? যে আমি যদি কম্পিউটার সায়েন্সের হই ফর এক্সাম্পল, ইউর ইন্টারেস্ট মাইট বি ইন হিউম্যান অ্যাসপেক্টস অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যে আমরা এই যে সফটওয়্যার ডেভেলপ করতেছি সেটার হিউম্যান অ্যাসপেক্ট কি হতে পারে, বা এই যে মেশিন লার্নিং যেটা খুবই সবচেয়ে পপুলার টার্ম এখন, আমরা যে মেশিন লার্নিং এ যে অ্যাপ্লাই করি বিভিন্ন প্রবলেমে সেটা অপটিমাইজেশনে কি হতে পারে বিজনেস প্রসেসে, বা যে কোনো অ্যালগোরিদম, হ্যাঁ পলিনোমিয়াল টাইপে সেটা কিভাবে কাজ করতেছে, এই জিনিসগুলো মানে খুবই টেকনিক্যাল টার্ম, ঠিক আছে? So আমি আই হোপ আমি এই পয়েন্টটাতে মেক করতে পারছি সবাইকে, যে সবার এরকম একটা একটা টেকনিক্যাল টার্ম জানতে হবে যে কেন হচ্ছে আমি বা আমার রিসার্চ ইন্টারেস্ট কি। দেন সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমি কেন হচ্ছে একটা ল্যাবে জয়েন করতে চাই। তো আমরা যখন এই প্রসেসের মধ্যে দিয়ে যাই আমাদের একটা কমন অ্যান্সার বা আমাদের কমন বাংলাদেশীদের একটা মানে ওয়ে অফ সেইং হচ্ছে আই থিঙ্ক, আই গেস, আমার মনে হয়, আই হোপফুলি, ঠিক আছে, আই হোপ। নো, তারা না আসলে এই টাইপের এই জিনিসগুলো না জানতেই চায় না, তারা রিগিড অ্যান্সার জানতে চায়। হ্যাঁ, যে আমার মনে হয় না আমার স্কিল সেট আছে, আমার স্কিল সেট অলরেডি আছে, আম কনফিডেন্ট অ্যাবাউট ইট। নট লাইক যে হ্যাঁ আমার হয়তো পুরোপুরি নাই বাট আম অলরেডি অ্যাওয়ার অ্যাবাউট ইট, বাট অলসো ইন দ্য মিন টাইম আপনাদের হচ্ছে লিস্ট দেখাতে হবে যে হ্যাঁ আমি স্কিল সম্বন্ধে জানি, হয়তো আমার পুরোপুরি স্কিলটা নাই বাট আই নো সাম স্টাফস, এটা আপনাকে কথা বলার সময় বোঝাতে হবে। সো এর জন্য মানে অ্যান্সার টু হচ্ছে যে কেন আমি একটা ইউনিভার্সিটিতে জয়েন করতে চাই বা ল্যাবে জয়েন করতে চাই বা আমি হায়ার যেতে চাই, কারণ আমার এই স্কিল সেট অলরেডি আছে এবং নলেজ আছে যেটাতে আমি মনে করি আমি এই ফিল্ডে কন্ট্রিবিউট করতে পারবো। হ্যাঁ, তো এইটাই হচ্ছে মেইন রিজন বা অ্যান্সার করতে হবে এভাবে, জিনিসটাকে দেখাতে হবে যে আমার পাবলিকেশন আছে, আমার তার মানে আমার স্ট্রেংথ আছে রিসার্চ করার, বা আমার একাডেমিক রাইটিং অনেক ভালো, আমার ইংলিশে নলেজ অনেক ভালো, সো আমি আই গেস আমি রিসার্চ ফিল্ডে কাজ করার জন্য রেডি, ঠিক আছে? এটা খুবই বোল্ড স্টেটমেন্ট এবং এটা ভাবে বলতে হবে, নিজেকে সেল করতে হবে। অ্যান্সার কোশ্চেন থ্রি হচ্ছে হোয়াই ইউ আর ইন্টারেস্টেড ইন হায়ার স্টাডিজ। সো নট লাইক আমি আপনাদেরকে বলতে পারি যে আমার মনে হয় এটা আমি ভুল হতে পারি যে বাংলাদেশের 80% লোক, 80% স্টুডেন্টস জাস্ট টু ফলো আদার্স। কেন হায়ারার্কিস করতেছি? সবাই করতেছে, সবাই যাচ্ছে, সবাই ছুটতেছে, আমিও ছুটতেছি। তো এটা খারাপ না আমি বলবো। ইনফ্যাক্ট আমি নিজেও আমি বলবো যে আমি 40% মোটিভেটেড। হ্যাঁ, সবাই করতেছে, আমারও করতে হবে। এটা আমি নিজে অস্বীকার করতেছি না, বাট এইটা না আসলে ওরা দেখতে চায় না, বা আমি যখন হায়ার যাবো, আমি যখন কেউ আমাকে হায়ার করবে বা ডুইং রিসার্চ, তারা না দেখতে চায় না যে হ্যাঁ সবাই করতেছে এই জন্য আমিও করতে যাচ্ছি, সবাই বলতেছে একটা হয়তো ভালো লাইফ আছে
এই জন্য আমিও করতে চাচ্ছি না, তারা দেখতে চায় যে আমার ইন্টেনশনটা কি, আমার মোটিভেশনটা কোথায়। সো এটা আসলে এভাবে বলা যাবে না, ঠিক আছে? এটা নিজের একটা আর্জ থাকতে হবে, হ্যাঁ, যে আমি লাইফে কিছু একটা করতে চাই, বা আমার একটা নিজেকে প্রুফ করা, বা আমার ফ্যামিলির কাউকে প্রুফ করতে দেখাতে চাই যে আমি, হ্যাঁ, আমি লাইফে এটা অ্যাচিভ করতে চাই, বা আমার একটা গোল আছে। তো এইটা খুব দেখাতে হবে যে হ্যাঁ, আমি লাইফে সামথিং এক্সট্রাঅর্ডিনারি কিছু একটা করতে চাই। তো তারা এই টাইপের অ্যান্সার আর কি মেইনলি খুঁজে বা দেখতে চায় একটা ক্যান্ডিডেটের মধ্যে। সো স্কিলের বাইরেও নিজেকে সেল করার একটা ওয়ে থাকতে হবে, এবং ওয়েটা যারা হায়ার করতে চায় আমি তাদেরকে বলবো এখন থেকে প্রতিদিন নিজেকে কোশ্চেন করা যে হ্যাঁ, আমি কিভাবে নিজেকে সেল করতে পারবো, নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে পারবো। সো দ্যাট মানে আই হ্যাভ ডান উইথ থ্রি কোশ্চেন্স, দ্য মোস্ট থ্রি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, why I want to go, why I want to you know uh, go for higher studies. এন্ড যদি এই তিনটা আমি কোশ্চেনের অ্যান্সার যদি আমার লাইফে থাকে, তাহলে জাস্ট ম্যাটার অফ টাইম যে আমি হচ্ছে হায়ার যেতে পারবো। কিন্তু যখন আমি যাব, আমি কিসের মধ্যে থেকে যাব, এটা হচ্ছে এখন কোশ্চেন। এখন হচ্ছে এরকম যে হ্যাঁ, আই হ্যাভ সেট মাই ফিল্ড, আমি জানি এটা আমার ফিল্ড, এখানে কিছুক্ষণ পর আমি ডু সামথিং। বাট এই যে প্রসেসের মধ্যে থেকে যাওয়ার সময় আমার কিসের মধ্যে থেকে যেতে হবে, আমার হচ্ছে এন্ডলেস স্ট্রেস। একজন রিসার্চার বা যারা হায়ার স্টাডিজের থ্রুতে যায়, একজন গ্রাজুয়েট স্টুডেন্ট, তাদেরকে এন্ডলেস স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হয়। প্রথমত ফ্যামিলি থেকে দূরে, কাজের প্রেশার, একাডেমিক প্রেশার, প্রফেসরের প্রেশার, দেন একটা নতুন কান্ট্রিতে কালচারালি শক, হ্যাঁ, দেন হচ্ছে এখানে নিজেকে প্রুফ করার, দেন হচ্ছে এখানে সেটেল হওয়ার, একটা ভালো জব পাওয়ার। মানে ওয়ান্স ইউ জাম্প, এরকম হবে না যে হ্যাঁ একটা স্ট্রেস ফ্রি দিন গেছে, স্ট্রেসের মধ্যে থেকে যেতেই হবে। এরকম হতে পারে যে কোনো উইকেন্ড নাই, কোনো ভ্যাকেশন নাই 3-4 মাসে, সকাল থেকে রাত পর্যন্ত কাজের প্রেশার, আমাকে হচ্ছে প্যারালালি দুইটা জিনিস চালাতে হচ্ছে, কোর্স ওয়ার্ক ভার্সেস রিসার্চ ওয়ার্ক। কোর্স ওয়ার্কে একাডেমিক গ্রেড, এটাকে আমার হচ্ছে মেনটেন করা লাগতেছে, ভার্সেস আমার রিসার্চও করা লাগতেছে। মানে দেখা যাচ্ছে একই দিনে দুইটা ডেডলাইন, হয়তো আমার রিসার্চ কাজটা একটু পরে করলেও হয়, জাস্ট বিকজ আমি করতে পারতেছি না কারণ আমার প্রফেসরকে আমার জবাব দিতে করতে হবে, ওইদিকে আমার হোমওয়ার্ক আছে, অ্যাসাইনমেন্ট আছে। তো তখন একটা এমন দোটানায় থাকতে হয় যে আসলে মনে হয় যে না, আমি কেন আসলাম এখানে। দেন আমাদের ইংলিশ রাইটিং, আমি ধরে নিচ্ছি এখানে, আমি সবাইকে বলতেছি না, বাট মোস্ট অফ দ্য কেসে আমাদের একাডেমিক রাইটিং নিয়ে আসলে নলেজ খুবই খুবই কম সবার। আমি বলবো যে নাই বললেই চলে, কারণ এটা একটা সিস্টেমেটিক প্রসেস যেটা 3-4 বছরে ডেভেলপ হয়, এর জন্য আমি বলতেছি আমাদের নাই। বাট ডেফিনেটলি কারো অবশ্যই থাকতে পারে। Academic writing is very different. When you present an article or when you show your work in some venue or to some other people, you have to write it in a very different way. আমরা একটা কনভারসেশনের ওয়েতে যদি লিখতে যাই, ইভেন আমি যে প্রেজেন্টেশনটা দিতেছি, এটা খুবই একটা ক্যাজুয়াল প্রেজেন্টেশন। ইভেন একাডেমিক প্রেজেন্টেশন গুলো খুবই ডিফারেন্ট হয়, খুবই ওখানে স্পেসিফিক ওয়ার্ড চুজ করতে হয়, ঠিক আছে? দেন প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট, কুইজ রিপোর্ট এগুলো থাকে, ফ্রাস্ট্রেশন, ফুড হ্যাবিট চেঞ্জ, ওয়েদার ডিফারেন্ট, কমিউনিটি তো অনেকের এখানে থাকে থাকে না, মিসিং ফ্যামিলি ভ্যাকেশন, দিস এন্ড দ্যাট। সো আমার যদি মনে হয় যে হ্যাঁ, আমি এগুলোর মধ্যে থেকে যেতে পারবো, বা আই এম রেডি টু ফেস দোজ স্টেপস, দেন ডেফিনেটলি ইউ আর রেডি ফর হায়ার স্টাডিজ। নাও এখন হ্যাঁ, অনেকেই করতে পারে যে আসলে আমি কোথায় জয়েন করলাম, বা প্রেজেন্টেশনটা আসলে কি হচ্ছে, আমি কি আসলে আহ আপনাদেরকে ডিমোটিভেট করতেছি, আপনি এটা কোশ্চেন করতেই পারেন। বিষয়টা হচ্ছে না, বিষয়টা হচ্ছে এই কোশ্চেন গুলো না কেউ রেস করে না, বা এই জিনিসগুলো আর কি আমাদেরকে কেউ বলে না। আমরা জাস্ট আছে না যে আহ, ভালো সাইড গুলোই দেখি হার এসেছে, কিন্তু যখন আমরা এখানে চলে আসি, তখন আমাদের এই প্রসেস গুলোর মধ্যে যেতে হয়, এবং তখন মনে হয় যে আহা, আমি এই জিনিসগুলো সম্বন্ধে জানতাম না। So আমার মনে হয় যখন আমরা কোনো কিছুতে টাইম এবং মানি স্পেন্ড করব, আমার মনে হয় আমার হচ্ছে সে সিস্টেমটা সম্পর্কে, বা যেখানে আমি টাইম এবং হচ্ছে মানি স্পেন্ড করতেছি, আমার যে সম্বন্ধে সবকিছু জানা উচিত। তো আমি বলবো এটা সবারই লাইফের খুব বেসিক মানে মোটিভেশন হওয়া উচিত। যখন আপনি কোথাও সময় এবং অর্থ অপচয় করতেছেন, আপনি জিনিস সম্বন্ধে পুরোপুরি জানেন, আমি এটা আপনাদেরকে রিকোয়েস্ট করবো, হ্যাঁ, এবং এটা আপনাদের লাইফে খুবই হেল্প করবে। আমার এটা মানে আমার 30 ইয়ার্স, আমার এইজ, মানে আমার 30 এইজ, আমি সেখান থেকে বলতেছি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে যে এটা আপনার আসলে সব জানা উচিত আমি মনে করি। তো এই জিনিসগুলো আর কি এজ এ পিএইচডি স্টুডেন্ট ক্যান্ডিডেট, আমরা যারা আছি আমাদেরকে আর কি এই জিনিসগুলো খুবই কমন এখানে, এবং আপনাদের এই জিনিসগুলো জানা উচিত আমি মনে করি। সো
কিভাবে তাহলে একটা পিএইচডি স্টুডেন্ট সার্ভাইভ করে? তাহলে তাদের আর কি লাইফে আসলে কি ফ্রাস্ট্রেশন বা স্ট্রেস ছাড়া কি আর কিছুই নাই? অবশ্যই আছে। যখন আপনি একটা একটা ভালো জায়গাতে হচ্ছে পাবলিকেশন করেন, পিপল ডু আই মিন গিভ গুড ভ্যালু টু ইউর ওয়ার্ক। যখন আপনার ওয়ার্ক দেখবেন সবাই হচ্ছে প্রেইজ করতেছে আপনাকে, এবং ভালো ভালো অনেক প্রফেসর আপনার কাজকে প্রেইজ করতেছে, এবং আপনার কাজকে বড় বড় কোম্পানি, ফর এক্সাম্পল ইন্টেল, এনভিডিয়া, গুগল, এই যে টেক কোম্পানি যারা আর কি কারেন্টলি এই ওয়ার্ল্ডকে চালাচ্ছে, ঠিক আছে? আগে যেটা দেখা যেত, আগে হচ্ছে মোস্টলি ওয়ার্ল্ড চালায় হচ্ছে কিছু বিগ রিচ ফ্যামিলি বলা যেত, বা কোকা কোলা ফর এক্সাম্পল, বা কোনো খাবারের কোম্পানি। কিন্তু এখন কিন্তু পুরো ওয়ার্ল্ড চালাচ্ছে হচ্ছে টেক কোম্পানি। সো যখন টেক কোম্পানি মানুষজন আপনার কাজকে ভালোভাবে হচ্ছে প্রেইজ করবে, তখন আছে না, এটা খুবই 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 ভালো একটা গুড ফিলিংস। এটার জন্য আমরা মেইনলি আসলে এত কষ্ট করে যাচ্ছি যে হ্যাঁ, আমাদের কাজকে তারা ভ্যালু করতেছে। হ্যাঁ, আমরা যখন কাজ করতেছি, পাবলিকেশন করতেছি, তখন খুবই জিনিসগুলো খুবই কঠিন আর কি। সো ফর এক্সাম্পল, আমি কেন বললাম এখন ওয়ার্ল্ড ইজ রান বাই টেক কোম্পানিজ, এই যে এনভিডিয়ার মতো কোম্পানি, তাদের টোটাল মার্কেট শেয়ার হচ্ছে 4 ট্রিলিয়ন, যেটা হচ্ছে অনেক দেশের থেকে, ইকোনমি থেকে বেশি। ইভেন কানাডার ইকোনমি থেকে হচ্ছে এনভিডিয়ার, তাদের হচ্ছে মার্কেট শেয়ার হচ্ছে বেশি। সো ক্যান ইউ ইমাজিন যে একটা দেশের চেয়ে একটা কোম্পানি, তার মার্কেট শেয়ার হচ্ছে বেশি। সো এটাই আর কি। এন্ড সফিস্টিকেটেড পিপল, নলেজেবল পিপলের সাথে কাজ করলে আসলে এখানে বিষয়টা খুবই ডিফারেন্ট। মানে ইউল ফিল ইট যে ইউ ক্যান সি দ্য ওয়ার্ল্ড ইন এ ডিফারেন্ট ওয়ে। ঠিক আছে? ফর এক্সাম্পল, এই যে আমরা এখন যে এআই বা এই যে চ্যাট জিপিটির কথা বলি বা যেটাই দেখি, 1985-এ কিন্তু হচ্ছে এই যে অ্যাপেলের যে সিইও যে ছিল, স্টিভ স্টিভ সে কিন্তু এরকম একটা বলে গেছে, সে ফিউচার দেখতে পায়। সে হচ্ছে বলে গেছে যে এরকম একটা ইন্টারেক্টিভ সিস্টেম আসবে যেখানে আমরা কম্পিউটারের সাথে এরকম কথা বলবো। তো বিষয়টা এটাই, এখানে যখন আপনি হায়ার আসবেন, আপনি খুবই সফিস্টিকেটেড পিপল, লোকজনের সাথে কাজ করবেন, তখন আপনি আসলে আছে না যে আপনি ইউল ফিল ডিফারেন্ট। মানে আপনাকে মনে হবে যে হ্যাঁ, আমি আসলে 1% বা 0.1%-এর মধ্যে পড়তেছি। সো মানে এটি আর কি, মানে লাইফের তখন আর কি পয়েন্ট অফ ভিউটা চেঞ্জ হয়। আর অবশ্যই বেটার জব অপরচুনিটি এবং লাইফ স্টাইল তো আছে, ওটার সম্বন্ধে আমি কি বলবো। তো লাস্ট বাট নট লিস্ট, কেউ যদি হার্শিসে ইন্টারেস্টেড থাকেন, আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে লিস্ট আপনারা পাবলিকেশন নিয়ে অলরেডি আপনাদের একটা ধারণা মাথার মধ্যে ঢুকান, যে কি পাবলিকেশন মানে কি, কিভাবে রিসার্চ করতে হয়, বা আপনার রিসার্চ ইন্টারেস্ট সেট করেন, এবং সেখান থেকে যদি একটা পাবলিকেশন করতে পারেন, দ্যাট উড বি বেস্ট। আপনাদের জার্নিটা খুবই ইজি হয়ে যাবে। অথবা অথবা ইন্ডাস্ট্রি স্কিল গুলা গ্যাদার করেন, আই গেস, যেগুলো অলরেডি আপনারা, যার জন্য এখানে, আই বিলিভ আপনাদের ইন্ডাস্ট্রি স্কিল এর জন্যই আপনারা এখানে আসছেন, বা এই সেশন গুলো আপনারা করেন, আমি যতদূর জানি। তো ইদার আপনাদের যে কোনো একটা আপনাদেরকে অবশ্যই একোয়ার করতে হবে। ইদার হচ্ছে আপনি ইন্ডাস্ট্রি স্কিল গ্যাদার করুন, অথবা আপনি আপনার ইউনিভার্সিটিতে প্রফেসর বা যারা এই ফিল্ডে কাজ করতেছে, যাদের পাবলিকেশন আছে, যাদের একটা পিএইচডি ডিগ্রি আছে, তাদের সাথে যে আপনি তাদের রিসার্চ, আপনার রিসার্চ গোল কি সেটা কথা বলে যে কোনো একটা পাবলিকেশন করতে পারেন। সেটা 4 মাস, 3 মাস, 6 মাস, যে কোনো একটা লাগতে পারে। এবং আমি যারা বলবো, যারা আন্ডার গ্রাজুয়েট আছে, তারা অবশ্যই তাদের থিসিসটাকে খুবই জাস্ট, মানে নট লাইক যে হ্যাঁ আমার পাশ করার জন্য থিসিসটা করা দরকার, গ্রেড পাওয়ার জন্য, এভাবে চিন্তা না করে সেটাকে নেক্সট লেভেলে কিভাবে নেওয়া যায় সেগুলো, সেই দিকে চিন্তা করে যদি আপনার প্রজেক্ট গুলো করেন বা থিস গুলো করেন, আই গেস এটা খুবই আপনাকে আর কি ফ্রুটফুল মানে হবে আপনার এই হায়ার স্টাডিজের জার্নিতে। আই গেস আই এম ক্লিয়ার এট দিস পয়েন্ট। এন্ড অবশ্যই লাস্ট বাট নট লিস্ট, আমি এটা সিভি বানায় ফেললাম এন্ড দেন আই জাস্ট ফরগট। বিষয়টা এরকম না। আপনি প্রতি মান্থলি আপনার সিভি, বা আমি বলবো প্রতি অ্যাটলিস্ট 3-4 মাসে আপনি আপনার সিভি আপডেট করবেন। আমি বলবো যে নতুন সিভি ফরম্যাট বা ডিফারেন্ট ভাবে সিভির ফরম্যাট বা সিভির লেখা, বা সিভিটাকে কিভাবে হাইলাইট করা যায়, ঠিক আছে? যে এতগুলো সিভি যখন আসে বা যায়, তখন আপনার সিভিটা কেন হচ্ছে তারা চুজ করবে, এই কোশ্চেনটা অলওয়েজ ইউ হ্যাভ টু আস্ক হোয়েন মেকিং ইউর সিভি। সো অবশ্যই নিজের সিভি হচ্ছে ইমপ্রুভ করতে হবে, কারিকুলাম ভাইটা। তো এখন লেটস টক অ্যাবাউট মাইসেলফ, যাতে হচ্ছে আছে না যে আহ, আপনারা হচ্ছে, আমি যে জুতোটা পরে আছি, লেটস সে আমি যে জুতোটা পরে আছি এখন, আমার এই হায়ার জানিয়েছে, আপনারা ওই জুতাটা পরে জাস্ট আমার মতো করে চিন্তা করেন। আমি এইভাবে এখন আমার আমার স্টোরিটা বলবো। তো আমার রিসার্চ এরিয়া হচ্ছে কি, হার্ডওয়্যার সিকিউরিটি, প্রাইভেসি, ট্রাস্ট, ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন। অনেকগুলো বড় বড় টার্ম।
আমি এগুলোকে খুবই সিম্পলি ভেঙে বলতেছি। বিষয়টা হচ্ছে কি, এই হার্ডওয়্যার সিকিউরিটিতে যাওয়ার আগে আমি যদি সিকিউরিটি নিয়ে কথা বলি, আমরা জানি যে পুরো ওয়ার্ল্ডে বা এই যে টেক কোম্পানিতে সিকিউরিটি এটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, এবং আরেকটা টার্ম হচ্ছে পারফরমেন্স। হ্যাঁ, তো সিকিউরিটি এমন একটা এরিয়া বা ফিল্ড, যে এরিয়াতে আসলে রিসার্চ কোনোদিনই বন্ধ থাকবে না, বা এরকম হবে না যে এটা হঠাৎ করে উধাও হয়ে গেছে। আপনি যে কোনো সিকিউরিটি ফিল্ডে আপনি যদি একবার নলেজ গ্যাদার করেন বা আপনার রিকোয়ার্ড স্কিল সেট থাকে সিকিউরিটি অ্যানালাইসিস করার জন্য, মানে বিষয়টা এরকম যে আপনি কখনো ভাত মেখে মারা যাবেন না, বিষয়টা এরকম। মানে দেয়ার উইল বি অলওয়েজ রিসার্চ অন সিকিউরিটি। সো আমার মানে রিসার্চ এরিয়া হচ্ছে হার্ডওয়্যার সিকিউরিটি নিয়ে। আমরা জানি যে আমরা অলরেডি চিপ ডিজাইন বা আমরা অলরেডি চিপ নিয়ে অ্যাটলিস্ট আমি জানি আপনারা সবাই একটা চিপ কি সেটা জানেন। তো যখন একটা চিপ বানানো হয়, ফর এক্সাম্পল আপনার ল্যাপটপের যে মাইক্রো প্রসেসর, এটা যখন বানানো হয়েছে, এটা একটা খুবই খুবই কমপ্লেক্স লাইফ সাইকেলের মধ্যে থেকে যায়। ফর এক্সাম্পল, প্রথমে একটা আইডিয়া আসে 1960-তে। এরকম একটা আইডিয়া আসে যে হ্যাঁ, আমরা আলটিমেটলি আমাদের এখন ফিজিক্সের এরিয়া থেকে আমরা হচ্ছে এমন একটা ফিল্ডে যাচ্ছি যেখানে আমাদেরকে অনেক কম্পিটিশন করতে হবে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমরা এখন যেই ফিল্ডে আছি, এটাকে বলা হয় হচ্ছে আমরা কম্পিটিশনাল, কি বলে, মানে কম্পিটিশনাল, মানে জমানায় আছি বলা যায়। নাইনটি 1986 থেকে 90 পর্যন্ত, 1900 ছিল হচ্ছে আপনার কেমিস্টদের যুগ। দেন 1900 সাল থেকে 1940-45 ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত ছিল হচ্ছে ফিজিসিস্টদের যুগ, যারা ফিজিক্স নিয়ে কাজ করছে। আলবার্ট আইনস্টাইন, এই নিউক্লিয়ার উইপন যেটাই বলেন। দেন 1960 থেকে স্টিল গোয়িং অন, এটা হচ্ছে এখন কম্পিটিশনাল। মানে হচ্ছে কিভাবে আমি একটা জিনিসকে খুবই ফাস্ট কম্পিউট করতে পারি, ঠিক আছে, এটা কিভাবে করতে পারি, এইটা নিয়েই আর কি মোটামুটি বিপ্লব চলতেছে, শিল্প বিপ্লব চলতেছে, ঠিক আছে। এবং কারণ একটাই, আমাদের কাছে অনেক ডেটা আছে, এবং এই ডেটাটাকে কিভাবে আমরা প্রসেস করব, কিভাবে এই ডেটা থেকে হচ্ছে ইনসাইট পাবো, তো এটার জন্য আমাদের অনেক কম্পিটিশন করতে হবে। এর জন্য আমি বারবার এই ওয়ার্ডটা নিয়ে আসতেছি যে কম্পিটিশন। সো এই কম্পিউট করার ওয়ান অফ দ্য মেইন জিনিস হচ্ছে এই মাইক্রো প্রসেসর বা সিপিইউ, তাই না, কম্পিউটার যেখানে আমরা কি গণনা করি। তো এই যে একটা কম্পিউটার বা একটা চিপ, এটা যখন আমরা ডেভেলপ করি বা আমরা যখন একটা সাইকেলের মধ্যে থেকে যেতে হয়, এটা একটা হেভি রিগোরাস প্রসেস। প্রথমে আইডিয়া নিয়ে আসে, এরকম একটা, হ্যাঁ, যে এরকম হইতে পারে। দেন এই আইডিয়াটা হচ্ছে কেউ হচ্ছে এটাকে কোড লিখে, কোড লেখার পর এটা একটা সিনথেসিস প্রসেসের মধ্যে থেকে যায়, যে আমি যখন এটাকে মাইক্রোচিপ বানাবো, এটা যে একটা ফ্যাবে পাঠাবো, এটা যে একটা হার্ডওয়্যার হবে। ফ্রম আইডিয়া টু হার্ডওয়্যার। দেন এই হার্ডওয়্যারটা কিভাবে হবে, দেন হার্ডওয়্যারটা থেকে ম্যানুফ্যাকচারিং প্রসেস, ভেরিফিকেশন প্রসেস, অনেক প্রসেসের মধ্যে থেকে আছে। তো এই যে সাইকেলটা, একটা চিপ বানানো, এই সাইকেলে বিভিন্ন পয়েন্ট আছে যেখানে আর কি সিকিউরিটি কোশ্চেন রেজ করা যায়। এবং কেন সিকিউরিটি কোশ্চেনটা রেজ হয়, কেন হচ্ছে এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি বা এই যে চিপ ডিজাইন ইন্ডাস্ট্রি, যদি আমি বলি, এই টার্মটা আপনারা অনেক শুনবেন, চিপ ডিজাইন ইন্ডাস্ট্রি। এটা একটা সোললি ওয়ান কোম্পানি ইন্ডাস্ট্রি না, বা ওয়ান রিজিয়ন ইন্ডাস্ট্রি না, বা ওয়ান কান্ট্রি ইন্ডাস্ট্রি না। অনেকগুলো দেশ মিলে এই টোটাল প্রসেসটাকে কমপ্লিট করে। তো যেহেতু একটা দেশ থেকে আরেকটা দেশে আমি আমার ডেটা বা আমি আমার হচ্ছে নলেজ যখন আমি শেয়ার করতেছি, সো এটা অবভিয়াস যে সেই নলেজটা বা সেই ডেটাটা কেউ চুরি করতে পারে, কেউ লিক করতে পারে, বা কেউ হচ্ছে কোন একটা ব্যাক ডোর ইনসার্ট করতে পারে। ফর এক্সাম্পল, আমরা যে রিসেন্টলি লাস্ট 1 ইয়ারে যে আমরা একটা একটা শুনলাম যে ইসরায়েলি যে ওদের যে ইন্টেলিজেন্ট আছে, ওরা হচ্ছে হাজবুল্লাহ, যারা হচ্ছে একটা রেজিলিয়েন্ট আর কি দল, যারা আর কি মুসলিম রেজিলিয়েন্ট দল, যারা আর কি এই ইসলামিক যে অপ্রেস ওদের দেশে যে হয় কাজ করে আলাদা করে, ওদের প্রায় 3000 এর মতো পেজের একটা হার্ডওয়্যার ডিভাইস, যেটাকে হচ্ছে ওই ইসরায়েলি ওরা ওরা হচ্ছে ব্লাস্ট করছে থ্রু নেটওয়ার্ক। সো ক্যান ইউ ইমাজিন, তোমার পকেটে যে ফোনটা আছে, এটা যদি হঠাৎ করে আমি ব্লাস্ট করি, এটা কিভাবে করতে পারি? অবশ্যই তোমার ডিভাইসে আমি এমন কিছুটা রেখে দিছি যেটা আমি দূর থেকে কন্ট্রোল করতে পারি। তার মানে হচ্ছে কি, কোন একটা কিছু আমি ম্যালিসিয়াসলি ইনসার্ট করছি। সো এই যে জিনিসগুলা যখন একটা চিপ, একটা প্রসেসের মধ্যে থেকে যায়, চিপ ডিজাইন এই বিভিন্ন সিকিউরিটি কনসার্ন রেজ করে। সো আমি এই সিকিউরিটি কনসার্ন গুলো নিয়ে কাজ করি। হ্যাঁ, তো এখানে একটা ট্রাস্ট আছে, একটা প্রাইভেসি আছে, এই ওয়ার্ড গুলো আসলে একাডেমিক ওয়ার্ড। হ্যাঁ, ভেরিফিকেশন আছে যে হ্যাঁ, আদৌ কোনো মানে ম্যালিশিয়াস কিছু হচ্ছে আমার ডিভাইসের ভিতরে ইনসার্ট করা হয়েছে কিনা। তো এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমার মেইনলি রিসার্চ। সো এর জন্য ব্যাকডোর যখন আমরা বলি,
যেমন হচ্ছে এই পেজের গুলো যে ব্লাস্ট করা হয়েছে, বা ফোন হচ্ছে যদি কেউ ব্লাস্ট করে আপনাদের বা ডিভাইস, তো এই ব্যাকডোর গুলোকে আমরা বলি হচ্ছে ট্রোজান বা ভাইরাস, আপনি এভাবে চিন্তা করতে পারেন। তো কিভাবে আমরা হচ্ছে ট্রোজান রেজিলিয়েন্ট, আমি ধরে নেই আমার ফোন বা হার্ডওয়্যারে ধরে নিই যে হচ্ছে হ্যাঁ আমার একটা মেলিসিস কিছু আছে, বাট স্টিল আমি ধরে নিই যে হার্ডওয়্যারকে তো আমি হচ্ছে চেঞ্জ করতে পারবো না। আমি যখন হার্ডওয়্যার কিনে নিলাম, ধরে নিই এটার মধ্যে খারাপ কিছু আছে, তো আমি চেঞ্জ করতে পারবো না। বাট আমি যেটা করতে পারি, আমি যখন এটাতে আমার জিনিসগুলোকে কম্পিউট করতেছি, আমি কম্পিউটিং করতেছি, আমি সিকিউরলি কম্পিউটিং করতে পারি কিনা, এটা একটা রিসার্চ হতে পারে। তা আমার ওয়ান অফ দ্য রিসার্চ হচ্ছে সেটা। দেন আর একটা রিসার্চ হচ্ছে যে কিভাবে আমি আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ফর এক্সাম্পল আমি একটা অ্যাডার লিখলাম, যে অ্যাডারটা খুবই ফাস্ট 32 বিট নাম্বার হচ্ছে অ্যাড করতে পারি। ইটস এ কাইন্ড অফ নিউ ইনোভেশন বলা যায়, লেটস সে। যে আমার আমার নর্মালি দুইটা নাম্বার অ্যাড করতে যদি 10 সেকেন্ড দরকার হয়, আমার নতুন অ্যাডারটা দেখা যাচ্ছে 5 সেকেন্ডের মধ্যে সে এই যোগটা করে ফেলতে পারতেছে। সো এটা একটা কি নতুন ইমপ্লিমেন্টেশন। সো এই ইমপ্লিমেন্টেশন গুলো যখন আমরা বিভিন্ন দেশে পাঠাই ভেরিফিকেশন করতে বা এটা সেটা করতে, তো কিছু ব্যাড এমপ্লয়ি আছে, ওরা যেটা করতে পারে এই জিনিসগুলোকে চুরি করে রাখতে পারে বা রেখে দিতে পারে, রেখে হচ্ছে পরে নিজেরা এটাকে ওভার ইউজ করতে পারে, হ্যাঁ, বা বিক্রি করতে পারে। তো এর জন্য যেটা করতে হয়, আমরা যখন এই আমাদের প্রপার্টি গুলো, ইন্টেলেকচুয়াল প্রপার্টি গুলো যখন আমরা বিভিন্ন অন্য জন্য কারো কারো কাছে পাঠাই, তখন আমরা এটাকে এনক্রিপ্ট করে পাঠাই, হ্যাঁ, বা এমন ভাবে পাঠাই যাতে হচ্ছে সে বুঝতে না পারে আসলে এই হার্ডওয়্যারটা কি কাজ করতেছে। বাট দে উইল দে উইল দে ক্যান ডু দ্য ভেরিফিকেশন, যে হ্যাঁ দুই দুই আর দুই দিলে 4 হচ্ছে, তার মানে কি সে ভেরিফিকেশনের কাজটা ঠিকই করে দিচ্ছে, বাট সে জানতেছে না যে ভিতরে আসলে ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হয়েছে। সেটাকে আমরা বলি হার্ডওয়্যার অবফাসকেশন, মানে হচ্ছে আমার যে ইন্টেন্ট বা আমার যে ফাংশনালিটি সেটাকে আমি হাইড করে দিচ্ছি, হ্যাঁ। লাস্ট বাট নট লিস্ট, সবচেয়ে হট টপিক, হ্যাঁ আমি বলবো যে রিসার্চ করার জন্য, সেটা হচ্ছে সাইড চেইন অ্যানালিসিস। আমরা জানি আমাদের ব্যাংকিং সিস্টেম সবকিছু, যে কোনো মাইক্রোচিপ খুবই সিকিউর, অলরেডি অনেক সিকিউরিটি জিনিস হচ্ছে অলরেডি আমাদের চিপে দেওয়া আছে। স্টিল আমাদের ডেটা vulnerable to side channel. বাই সাইড চ্যানেল আই মিন, ফর এক্সাম্পল আপনাদের যখন বাসার দরজায় আপনি যদি শুনেন একটা নক হচ্ছে, লেটস সে নর্মালি আমরা নক করি কিভাবে, টক টক টক, কিন্তু কেউ যদি নক করে টক 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 টক, মেবি আপনারা এই নকিং সাউন্ডটা ফ্যামিলিয়ার, হয়তো আপনার কোনো ফ্রেন্ড খুবই স্পেশাল ওয়েতে নক করে, তার মানে আপনি দেখতে পারতেছেন না আপনার দরজার ওই সাইডে কে আছে, কিন্তু আপনি নকিং এর থ্রুতে বুঝতে পারছেন আচ্ছা আমার বেস্ট ফ্রেন্ড মেবি দরজার বাইরে ওয়েট করতেছে, কারণ সে ডিফারেন্ট ভাবে নক করে। তো সার্চ চ্যানেল এইটাই, আমরা যখন একটা মাইক্রোচিপ ইউজ করি, সে যখন কম্পিউট করে সে অনেক সাইড চ্যানেল ইনফরমেশন শেয়ার করে, ফর এক্সাম্পল পাওয়ার ট্রেস, নয়েজ, ইভেন হচ্ছে আমি যখন একটা মেকানিক্যাল কিবোর্ড যখন আমি টাইপ করি, প্রত্যেকটা কিওয়ার্ডের কিন্তু আলাদা করে সাউন্ড আছে, এ এর সাউন্ড একরকম, এস এর সাউন্ড একরকম, ইউর সাউন্ড একরকম। সো এই যে সাউন্ড বা নয়েজ বা ডিফারেন্ট প্রসেস যখন হচ্ছে সে লিক করে, যখন এটা একটা প্রসেস, যখন সে এটা কাজ করে এটা নিয়ে, তো এই ইনফরমেশন থেকে হচ্ছে আমি কোনো ভ্যালুয়েবল ইনফরমেশন লিক করতে পারি কিনা, এইটাকে বলা হচ্ছে সাইড চেইন অ্যানালাইসিস। হ্যাঁ, উইদাউট গোয়িং থ্রু ইনসাইড আই ক্যান সে দ্যাট ওকে মেবি দিস অপারেশন ইজ গোয়িং অন নাও ইন দ্য মাইক্রোচিপ। তো এটাই হচ্ছে সাইড চেইন অ্যানালাইসিস, এবং কিভাবে এই সাইড চ্যানেল গুলোকে হচ্ছে মানে লিকেজ থেকে হচ্ছে আমরা আমাদের মাইক্রোচিপকে বাঁচাতে পারি। সো এটা নিয়ে রিসার্চ হচ্ছে সাইড চ্যানেল। তো আমার রিসার্চ এট সাম পয়েন্টে আমি সাইড চ্যানেল নিয়ে রিসার্চ করি, বাট সেটা খুবই কম, বাট মোস্টলি 1 2 3 নিয়ে আর কি আমার মেইন আর কি রিসার্চ এরিয়া। তো এখন একটু আমি আর কি একটা জাস্ট ডায়াগ্রাম ডিসক্রাইব করে এরপর মোটামুটি আমাদের প্রেজেন্টেশন শেষের দিকে চলে আসবে। তো বিষয়টা এরকমই, আপনাদের যেটা বললাম, যে যখন আমরা মানে আপনারা এখন যে স্কিল সেট গুলো গ্যাদার করতেছেন, স্কিল সেট গুলো কোথায় কাজে লাগবে এখন আপনারা সেটা বুঝতে পারবেন। সো এটা হচ্ছে একটা আইসি লাইফ সাইকেল আমরা বলতে পারি। যখন একটা চিপ ডিজাইন হয়, এই প্রসেসের মধ্যে থেকে যেতে হয়। যেমন আপনি দেখতেছেন এখানে, এটা একটা এন্ড ইউজার যে কিনা এই মাইক্রোচিপটা কিনতেছে, ফর এক্সাম্পল আপনি একটা ল্যাপটপ কিনতেছেন, ল্যাপটপে এই মাইক্রোচিপটা আছে, আপনি এটা কিনতেছেন। তো এটা শুরু হয় আসলে এই সিস্টেম স্পেসিফিকেশন বা থার্ড পার্টি আইপি দিয়ে, যারা কিনা একটা আইডিয়া নিয়ে আসছে, হ্যাঁ আমরা জিনিসটাকে এভাবে একটা মাইক্রোচিপ বানাতে পারি যেটা খুবই ফাস্ট এবং অনেক ভালো গেম খেলা যাবে, লেটস সে। তো সেটা একটা স্পেসিফিকেশন থাকে যে কত ক্লক স্পিড। আপনি যখন অবশ্যই বাজারে যান, আপনি যখন একটা একটা প্রসেসর কিনেন, আপনি বলেন যে হ্যাঁ আমার প্রসেসর 3 GHz হতে হবে, 4 GHz হতে হবে, বা আমার হচ্ছে আমার হচ্ছে গেম খেলতে হলে হচ্ছে ওভারক্লক করতে হবে। তো অনেকগুলো সিস্টেম স্পেসিফিকেশন থাকে, ফর এক্সাম্পল সেখান থেকে হচ্ছে যখন আমরা এটাকে হচ্ছে স্পেসিফিকেশন গুলোকে আমরা কোডে লিখি, সেখান থেকে হচ্ছে আমরা একটা নেট লিস্ট
কনভার্ট করি। কেননা হচ্ছে আমাদের যে ফেব্রিকেশন প্রসেসে সে হচ্ছে খুবই লজিক মানে এক্সপেক্ট করে যে আমরা যে কোনো ডিজাইন এজ এ লজিক দিব, এবং লজিক রিপ্রেজেন্ট করতে পারি আমরা আমাদের যে বেসিক গেট গুলো আছে সেই গেট গুলো দিয়ে। তার মানে আমাদের আইডিয়াটাকে লজিকে কনভার্ট করতে হবে, এবং সেই লজিকটা হচ্ছে এই নেট লিস্ট। তো আমরা যেটা করতে পারি, আমাদের এই নেট লিস্টটা বা লজিকটা বা আইডিয়াটা, সেটা যেহেতু বিভিন্ন প্রসেসের মধ্যে থেকে যাবে, এবং আমি এখানে দেখতে পাচ্ছি এটা রেড মার্ক আছে, তার মানে এরা হচ্ছে এই প্রসেস গুলোতে এরা হচ্ছে আনট্রাস্টেড হতে পারে। যেমন ফাউন্ড্রি বা ফেব্রিকেশন ল্যাব, এরা আনট্রাস্টেড হতে পারে, এরা আমাদের ডিজাইন চুরি করতে পারে। তো বা ওভার প্রডিউস করে হচ্ছে বাইরে কারো কাছে সেল করতে পারে। যারা প্যাকেজিং আছে তারাও হইতে পারে, এন্ড ইউজারও হইতে পারে, আমরা জানি না। সো আমাদের যেটা করি আমরা হচ্ছে লক করি, হ্যাঁ, আমাদের যেটাকে বলা হয় হার্ডওয়্যার অবস্ট্রাকশন, আমরা আইডিয়াটাকে একটা এনক্রিপ্ট ওয়েতে লক করি। দেন হচ্ছে আমরা সেই আমাদের লকড নেট লিস্টটাকে, হ্যাঁ, আমরা হচ্ছে ফেব্রিকেশন ল্যাবে পাঠাই। সেখানে আমরা লেআউট করি, মানে লেআউট করে পাঠাই। সো লেআউটটা হচ্ছে দেন আমরা হচ্ছে ফেব্রিকেশন ল্যাব একটা বিভিন্ন প্রসেস থ্রুতে আমরা ওয়েফার পাই। দেন ওয়েফারটা হচ্ছে কেটে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল চিপ হচ্ছে বানাই। টেস্টিং এর প্যাকেজিং ওরা, ওদের কাজ হচ্ছে ইন্ডিভিজুয়াল চিপ হচ্ছে বানানো। দেন যেহেতু এটা অলরেডি লকড, কারণ আমরা এটা যেহেতু বিভিন্ন কান্ট্রি এর মধ্যে ইনভলভ হচ্ছে, সো দেন এটা অ্যাক্টিভেশন প্রসেস লাগবে যে হ্যাঁ শুধুমাত্র আমি জানি এটা কিভাবে অ্যাক্টিভেট করতে হবে। দেন ওইটাকে অ্যাক্টিভেশনের মাধ্যমে আমরা একটা ফাংশনাল আইসি বাজারে হচ্ছে পাঠাই, হ্যাঁ, এবং ওইটা হচ্ছে দেন ইউজাররা হচ্ছে এটাকে হচ্ছে কিনে। সো বিষয়টা দিন শেষে রিসার্চার এরকম না যে লাইফ সেভিং কাজ করতেছে। রিসার্চারও মেইনলি আসলে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, হ্যাঁ, একটা ইউজারের কাছে আমাদের প্রোডাক্টটা সেল করতে হবে। সো আমাদেরকে, সোজা কথা, আমাদেরকে হচ্ছে খুবই ইনোভেটিভ ওয়েতে ইমপ্রুভমেন্ট করতে হবে যে কোনো সিস্টেমে। সো আমাদের রিসার্চারদের মেইনলি কাজ এটাই, যে কোনো সিস্টেমকে ইমপ্রুভ করা, যে কোনো প্রবলেম বের করা বা ভলারাবিলিটি বের করা যে কোনো সিস্টেমের, এন্ড দেন ওটা নিয়ে কাজ করা। তো এই যে চিপ ডিজাইন, এই যে সাইকেল, এখানে বিভিন্ন ফিল্ডে আপনারা হচ্ছে রিসার্চ করতে পারেন। আপনাদের হচ্ছে টেস্টিং প্যাকেজিং ফেসিলিটি রিসার্চ করতে পারেন, ফেব্রিকেশন ফেসিলিটি করতে পারেন, লজিক থিসিস স্টেজে করতে পারেন। কিন্তু মেইনলি আপনাদের এখানে যেটা দেখতে হবে, এখানে কিন্তু অনেকগুলো স্কিল দরকার। যে ফর এক্সাম্পল সিস্টেম স্পেসিফিকেশনটা বোঝা, এটা একটা স্কিল। নেট লিস্টে কনভার্ট করা, এটা একটা স্কিল। লক করা, এটার জন্য কি আমার হচ্ছে নেট লিস্ট কনভার্সন স্কিলটা লাগবে, তার মানে আরটিএল বুঝতে হবে। ইউ গেট দ্য পয়েন্ট, যে তোমার অনেকগুলো স্কিল দরকার হবে এই প্রসেসের মধ্যে থেকে। বা লেআউট করতে হলে নলেজ দরকার, কিভাবে লেআউট করতে হয়। তো এই এই নলেজ গুলো জানতে হবে, ঠিক আছে। তো এখন আমি হচ্ছে আপনাদেরকে আমি বলবো যে আপনারা যেহেতু একটা সার্টেন প্রসেসের মধ্যে থেকে যাচ্ছেন, আপনারা হচ্ছে কিছু স্কিল সেট গ্যাদার করতেছেন। তো আপনারা কোন, আপনাদের ইন্টারেস্ট যদি এরকম হয় যে এই জায়গাতে আমার ইন্টারেস্ট আছে, তা আপনি হচ্ছে এই ফিল্ডে হচ্ছে আপনি এক্সপ্লোর করতে পারেন। তাহলে যেটা হবে, আপনি খুবই ইজিলি আপনার প্রথম যে তিনটা কোশ্চেন আপনাকে আমি বলছিলাম, ওই তিনটা কোশ্চেনের অ্যান্সার হয়তো আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখন আমার কাজ হচ্ছে আপনাকে দেখানো এই যে মানে টোটাল চিপ ডিজাইন, এই যে সাইকেল, এখানে হচ্ছে কি কি ফিল্ড আছে, এবং ফিল্ডে আপনি কোথায় কোথায় রিসার্চার হিসেবে নিজেকে মেলে ধরতে পারেন, বা আপনার যে স্কিল গুলো আপনি হচ্ছে পাচ্ছেন এই ট্রেনিং এর থ্রুতে, বা ট্রেনিং যেগুলো আপনি যদি করেন কোনো, তো সেখান থেকে আপনি কি কি ফিল্ডে আপনি যেতে পারবেন রিসার্চ করতে। কারণ আপনি ওয়ান্স ইউ অলরেডি নো ইউর রিসার্চ ইন্টারেস্ট এন্ড আপনি স্কিল আছে, দেন দ্য প্রসেস ইজ জাস্ট টাইম। আমি আবারও বলতেছি, ওয়ান্স ইউ নো ইউর রিসার্চ ইন্টারেস্ট এন্ড কেন আপনি রিসার্চ করতে চাচ্ছেন, এবং আপনার গোল জানেন যে আমি এটা নিয়ে কাজ করতে যাচ্ছি, দেন ইট উইল টেক সাম টাইম টু জাম্প ইনটু হায়ার স্টাডিজ। তো অবশ্যই প্রথমে শুরু হয় ফ্রন্ট এন্ড ডিজাইন স্পেসিফিকেশন দিয়ে। ফর এক্সাম্পল, আপনি যখন একটা আইডিয়াটাকে আপনাদের ভেরিফাই করতে হবে যে আপনি একটা আইডিয়া নিয়ে আসছেন, তো ওই আইডিয়াটাকে হচ্ছে আমরা কোডে লিখি নর্মালি, সেখান থেকে আর কি হার্ডওয়্যার ডিসিশন ল্যাঙ্গুয়েজ বা আরটিএল টার্মটা আসে। তো সেটাকে ভেরিফাই করতে হয় যে হ্যাঁ আসলে এটা কাজ করতেছে কিনা। কারণ এই প্রসেসটা এতটা এক্সপেন্সিভ একটা প্রসেস, এরকম যদি হয় যে আফটার সিস্টেমের স্পেসিফিকেশন থার্ড, মানে আমাদের আইপি লেখার পর আমরা এন্ড ইউজার যখন সে ধরেন একটা বাগ পাইলো আপনার চিপে, তখন কিন্তু আপনাকে পুরো টাকাটা ফেরত দিতে হবে, বা পুরো ব্যাচ, এটা ওয়েস্ট অফ মানি, এবং এটা খুবই এক্সপেন্সিভ। সো এটা মোটেও করা যাবে না যে আমাদের এই ফার্স্ট স্টেজে কোনো একটা ভুল হইতে পারে। সো ভুল যাতে না হয় এর জন্যই মেনলি এই যে ভেরিফিকেশন বা যত যাই বলেন, তো এইগুলা এই ফিল্ডে হচ্ছে আপনি নিজেকে রিসার্চ করতে পারেন। এখানে অনেক রিসার্চ হয় কিভাবে হচ্ছে ইফিসিয়েন্টলি ভেরিফাই করা যায় বা ভেরিফিকেশন করা যায়, কুইকলি ভেরিফিকেশন করা যায়।
বা কিভাবে বেটার ওয়েতে ভেরিফিকেশন করা যায়। সো ভেরিফিকেশন একটা মেজর বলতে পারেন যে রিসার্চ ডোমেইন। দেন এটা হচ্ছে গেল ফ্রন্ট এন্ড। হ্যাঁ, দেন ব্যাক এন্ড, যেখানে কি মেইনলি হচ্ছে এই আরটিএল কোডটা, যেটা হচ্ছে আপনি লিখছেন বা যেটা আর কি আপনি একটা হার্ডওয়্যারে কনভার্ট করতে চান। তো সেটার জন্য আপনার হচ্ছে কিছু রিকোয়ারমেন্ট দরকার। আপনাকে হচ্ছে ব্যাক এন্ডে কাজ করতে হবে, ফিজিক্যাল ডিজাইন করতে হবে, ফ্লোর প্ল্যানিং, প্লেসমেন্ট, টাইমিং পাওয়ার করতে হবে। তো এই জিনিসগুলোতেও প্রচুর পরিমাণে রিসার্চ হয়। কেননা এই যে টুলগুলো আপনারা অলরেডি ইউজ করেন, ক্যাডেন্স, সিনোপসিস, এখানে আপনার আমার মতোই লোকজন আছে যারা কিনা হচ্ছে এই ফ্লোর প্ল্যানিংটা কিভাবে ইফিশিয়েন্টলি করা যায়, কি কি অ্যালগরিদমের মাধ্যমে করা যায়, বা এই অপটিমাইজেশন গুলো আপনি যখন অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, যে কোনো অপটিমাইজেশন, সে অপটিমাইজেশন আসলে কিভাবে কাজ করবে। অবশ্যই এগুলো একটা অ্যালগরিদম। সো আপনার এই অ্যালগরিদম নিয়ে আপনি অবশ্যই রিসার্চ করতে পারবেন, কাজ করতে পারেন, এবং এগুলো খুবই ডিমান্ডিং। তো এখন গেল হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড গেল, আপনার কাছে হচ্ছে একটা আইডিয়া আছে, সেটাকে আপনি কোডে লিখছেন বা লজিকে লিখছেন। দেন ব্যাক এন্ডে এটাকে আপনি ফিজিক্যাল লেয়ারে কনভার্ট করলেন, সেটা হচ্ছে লেআউট। দেন এটাকে আপনি ফ্যাব্রিকেশন বা ফ্যাবে পাঠাবেন, তাই তো? তো যখন ফ্যাবে পাঠায় গেছেন, কিন্তু অলরেডি আপনি জানেন যে এই ফ্যাবে পাঠাতে হলে আমাদের এই ডিজাইন গুলোকে আমাদের সার্টেন টুল ইউজ করার মাধ্যমে এই ফ্যাবে পাঠাতে হবে। সো এখন আসে এই টুলগুলো, এই যে অ্যালগোরিদম ফলো করে, হোয়াট অ্যাবাউট, হোয়াট ইফ আমি হচ্ছে এই টুলগুলো কিভাবে অ্যালগরিদম নিয়ে কাজ করতেছে, আপনি কি কখনো নিজেকে জিজ্ঞেস করছেন যে আমি যেটা এটা কোড লিখলাম অ্যাডারের A+B, এবং এটা আলটিমেটলি একটা হার্ডওয়্যারে কিভাবে কাজ করবে, এটা কি কখনো কোশ্চেন করছেন নিজেকে? বা এই যে আইডিয়াটা, এই যে একটা কম্পাইলার যে আপনার নলেজটাকে যে হার্ডওয়্যার ল্যাঙ্গুয়েজে বা লজিকে কনভার্ট করবে, এটা কিভাবে করতেছে, এটা কি নিজে কখনো আস্ক করছেন? তো যারা এই ফিল্ডে কাজ করে তারা এই জিনিসগুলোকে, কোশ্চেন গুলোকে আস্ক করে, যে এই যে টুলগুলো, এই যে অটোমেশন, এগুলো আসলে কিভাবে হচ্ছে, একটা টুল কিভাবে আমার আরটিএল কোড থেকে কিভাবে সেটাকে ফ্লোর প্ল্যান বা বিভিন্ন স্টেজে হচ্ছে নিয়ে যাচ্ছে, তো এগুলো আর কি। দেন হচ্ছে একটা রিসার্চ ডোমেন আছে, সেটা হচ্ছে আর একটু ডিপে যদি আমি যাই, সেটা হচ্ছে আমি যখন একটা লজিক লিখি বা আমি যখন একটা কোড লিখি, সেখানে নর্মালি আমরা জানি যে আমরা কম্বিনেশনাল সার্কিট বা সিকোয়েন্সিয়াল সার্কিট নিয়ে কাজ করি। তো কম্বিনেশনাল সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে সবার জানতে হবে, কিন্তু এর বাইরে আরেকটা আরেকটা সার্কিট বিহেভিয়ার আছে বা আরেকটা লজিক আছে, সেটা হচ্ছে অ্যানালগ। হ্যাঁ, আমরা এতক্ষণ যা বলছি সবই ডিজিটাল লজিক নিয়ে কথা বলছি, কিন্তু আরেকটা লজিক আছে, সেটা হচ্ছে অ্যানালগ লজিক, যেখানে আসলে কোনো ডিজিটালি বাইনারি নাই কিছু, ঠিক আছে? সো অ্যানালগ মানে অ্যানালগ লজিক নিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন। ফর এক্সাম্পল, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার বা ডিজিটাল অ্যানালগ কনভার্টার। হ্যাঁ, তো এটার আমি সবচেয়ে একটা বড় এক্সাম্পল দিতে পারি। আমরা যেই মেমোরিটা ইউজ করি আমাদের কম্পিউটারে, র্যাম, হ্যাঁ, যেটা খুবই ছোট সাইজ হয়, ফর এক্সাম্পল 16 GB বা 32 GB যে র্যাম হয়, এই র্যামে ডেটা ধরার প্রসেস বা আপনি র্যামে যখন ডেটাটা খুব ফাস্ট মুভমেন্ট হয়, এটা কিন্তু পুরোটাই অ্যানালগ লজিক। যদিও এটা 0 আর 1 দেখতেছেন, দিন শেষে এটা হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্ট, মানে সরি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্ট হয়ে আসতেছে আপনার কাছে। সো তার মানে সবগুলো ইন্টারনালি অ্যানালগই হচ্ছে ক্যাপাসিটরের মাধ্যমে, কিন্তু আপনি দিন শেষে ডেটাটা দেখতেছেন 0 আর 1, মানে ডিজিটালি। তার মানে এখানে কনভার্টারের কাজ আছে। সো আপনি অ্যানালগ এবং মিক্স সিগন্যাল নিয়ে রিসার্চ করতে পারেন, এবং এটা খুবই খুবই হাইলি পেইড, এবং এই ফিল্ডে আর কি লোক খুবই কম, কারণ জিনিসটা অ্যানালগ জিনিস নিয়ে পড়াশোনা করাটা কঠিন এবং মোর থিওরিটিক্যাল, এবং এর জন্য এদের ডিমান্ড অনেক বেশি, এবং আমি বলবো যে এদের জব পাওয়া সবচেয়ে বাইরে ইজি হয়। আই উইশ আই কুড, আমি এটা নিয়ে কাজ করতাম শুরু থেকে, কারণ আমার এখন মনে হয় আমি, আই আই সাউন্ড ভেরি সেলফিশ, বা বলতে পারেন যে খুবই, যাই হোক, আমাকে যেটাই ভাবতে পারেন, কিন্তু আমি বলবো নাও এই এমন এমন একটা জেনারেশনে আমরা আসলে আসছি। আমার মনে হয় আমাদের সবার আগে চিন্তা করা উচিত কোথায় কম্পিটিশনটা একটু কম, ঠিক আছে, টু বি অনেস্ট। কারণ এখন প্রতিটা ফিল্ডে এত কম্পিটিশন, এবং আপনি যদি প্রপারলি, আপনি খুবই যদি মোটিভেটেড না হন, আপনার এই ফিল্ডে যদি আপনি স্কিল না হন, আপনার স্কিল যদি না থাকে, ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট টু গেট এ জব অ্যান্ড এভরিথিং। সো এর চেয়ে বেটার হচ্ছে আপনি একটু কম কম্পিটিশন আছে যেসব ফিল্ডে, ওখানে যেতে পারেন উইথ ইয়োর রিসার্চ আইডিয়া অ্যান্ড এভরিথিং। সেটা অবশ্যই রেখে আর কি, আমি বলবো আর কি। যাই হোক, এরপর আমি হচ্ছে আরেকটু মানে থিওরিটিক্যাল নলেজের দিকে যদি যাই, যেমন হচ্ছে আপনি যখন ফেব্রিকেশন হবে আপনার একটা চিপ, আপনি জিজ্ঞেস করতে পারেন, আচ্ছা, যে এই লজিক গুলোকে কিভাবে আলটিমেটলি
হার্ডওয়্যারে কনভার্ট করা হইতেছে, ঠিক আছে, কি কি ইমার্জিং ডিভাইস নিয়ে কাজ হচ্ছে। ফর এক্সাম্পল, আমরা সবাই জানি যে এই লজিক গুলো আলটিমেটলি এন্ড গেট বা যে কোনো অর গেট বা যে কোনো লজিক গুলো আলটিমেটলি বানানো হয় হচ্ছে সিমস দিয়ে, তাই না? তো সিমস এখানে কি কি ট্রানজিস্টর ইউজ হচ্ছে। তো আপনি আলটিমেটলি আরো লোয়ার লেভেলে আর কি এসে রিসার্চ করতেছেন আর কি। গেল দেন হচ্ছে আপনার টেস্টিং এন্ড রিলায়েবিলিটি। আপনি যে ডিজাইন গুলো হচ্ছে বানাচ্ছেন, ওগুলোর রিলায়েবিলিটি কিরকম, বা আপনার হচ্ছে আহ আপনার যেই ডিজাইন বা নলেজ গুলো অলরেডি আছে সেখানে আর কি আপনি ওগুলোকে প্রপারলি টেস্ট করতে পারতেছেন কিনা, বা তার টেস্টিং বা রিলায়েবিলিটি কিরকম আপনার ডিজাইনের। সেটা একটা ইম্পর্টেন্ট পার্ট। সো এরপর হচ্ছে যেটা আছে সিকিউরিটি অ্যান্ড ট্রাস্ট ইন হার্ডওয়্যার। তো এখানে আর কি এখানে হচ্ছে আপনার হচ্ছে মানে হার্ডওয়্যার ট্রোজান এবং যে ধরেন সাইড চ্যানেলের যে অ্যাটাক গুলো হয় আমরা নর্মালি দেখছি। আমি অলরেডি এই ফিল্ড নিয়ে অনেক কথা বলছি, ঠিক আছে, সো আমি এটা নিয়ে আর ফার্দার কিছু বলতে চাচ্ছি না। আমার আমার রিসার্চ ডোমেন হচ্ছে এই 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 ইসের মধ্যে পড়ে আর কি। সো আপনারা হচ্ছে এই টার্ম গুলো একটু দেখতে পারেন যে ফিজিক্যালি আনকোরেবল ফাংশনটা কি, বা এটা কিভাবে ইউজ হয়, ঠিক আছে। দেন হচ্ছে কিছু ইমার্জিং এন্ড নিশ এরিয়া আছে, ফর এক্সাম্পল নতুন চিপ ডিজাইন, যেগুলো আর কি ওয়ে বা প্রসেসর আছে। আমরা তো খুবই কনভেনশনাল পড়াশোনা যখন আমরা করি চিপ ডিজাইন নিয়ে বা কিভাবে একটা চিপ বানানো হয়, তো এগুলো আর কি একটা একটা সিস্টেমেটিক প্রসেস হয় আমরা জানি, বাট ওগুলো আর কি অলরেডি এক্সিস্টিং। নতুন কি কি এমার্জিং মানে জিনিসগুলো আসতেছে, আপনি এগুলো ঘাটাঘাটি করে সেই সব ফিল্ডেও আপনি হচ্ছে অবশ্যই রিসার্চ করতে পারেন আর কি, এই আর কি। তো এগুলো মোটামুটি হচ্ছে আপনার যেহেতু ভিএলএসআই ফিল্ডে আর কি আছেন, আপনার হচ্ছে আহ আপনার হচ্ছে মোটামুটি এই মানে এই টপিক গুলোর উপরে হচ্ছে আপনি যে কোনো মানে আহ, যে কোনো টপিকে আপনি হচ্ছে আপনি মোর স্কিল গ্যাদার করে আপনি হচ্ছে আহ, যে কোনো ডোমেনে রিসার্চ করতে পারেন, এবং সবগুলো এখানে যে ডোমেন গুলোর কথা বলতেছি বা ফিল্ড গুলোর কথা বলতেছি, আপনি হচ্ছে এখানে রিসার্চার হিসেবে নিজেকে আর কি প্রতিষ্ঠিত করতে পারেন। সেটাই। তো আই হোপ আমি অনেক কথা বলে ফেলছি। এখন হচ্ছে কিছু প্রজেক্ট আছে যেগুলো আপনাকে আর কি বাইরের মানে প্রফেসর বা আছে না যে ইউনিভার্সিটিতে হচ্ছে আপনার সিভিটাকে খুব লুক্রেটিভ করবে, বা আপনাকে রিসার্চার হিসেবে তারা যে আপনাকে স্কোপ দিবে, যে চান্স দিবে, সেক্ষেত্রে বলতে পারেন যে কি কি ইজি প্রজেক্ট যেগুলো আর কি আপনাদের সিভিতে থাকলে আপনাকে তারা ডিফারেন্ট ভাবে আর কি দেখবে বাকি ক্যান্ডিডেটের চেয়ে। যেমন এনক্রিপশন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আমাদের হোল এভরি আমাদের আহ, আমাদের যে কোনো ইনফরমেশন ইন্টারনেটে এটা এনক্রিপ্টেড হতে থাকে। সো কিভাবে এনক্রিপশন কাজ করে বা এনক্রিপশন প্রোগ্রামটা কিভাবে কাজ করে আপনারা এটা লিখতে পারেন বা জানতে পারেন বা বোঝার ট্রাই করতে পারেন, ঠিক আছে। দেন হচ্ছে যে কোনো SRAM ডিজাইন করতে পারেন, আপনারা যদি VLSI ফিল্ডে কাজ করবেন, SRAM ডিজাইন নিয়ে কাজ করতে পারেন। আপনার অলরেডি তাহলে একটা আইডিয়া থাকবে যে কিভাবে একটা ডিজাইন শুরু থেকে শেষ পর্যন্ত লেখা যায় বা করা যায়। যে কোনো একটা SRAM ডিজাইন আপনারা আহ, খুবই লোয়ার লেভেল থেকে লিখে আপনি হায়ার লেভেলে আর কি যেতে পারেন আর কি। হায়ার লেভেল বলতে আমি বলতেছি আপনি কোড থেকে হচ্ছে লেআউট লেভেলে যেতে পারেন। দেন RTL অবফাস্কেশন নিয়ে হচ্ছে আপনারা কাজ করতে পারেন। মানে ফর এক্সাম্পল আপনারা যখন RTL লিখবেন সেটা কি, সেটার ফাংশনালিটিকে কিভাবে হাইড করা যেতে পারে, এগুলো খুবই ছোট ছোট আপনারা প্রজেক্ট করতে পারেন আপনাদের, মানে যদি মনে হয় যে হ্যাঁ আমাদের সিভিটাকে একটু লুক্রেটিভ করা লাগতে পারে। খুবই এটা সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যে কোনো মাইক্রো প্রসেসরের হচ্ছে ডিজাইন করতে পারেন, খুবই ছোট ভার্সন, নট নেসেসারি যে অনেক বড় মাইক্রো প্রসেসর ডিজাইন করতে হবে। আপনি খুবই ছোট একটা মাইক্রো প্রসেসরের ডিজাইন নিজে করতে পারেন আর কি, এই আর কি। তো এটাই আর কি যে এটা হচ্ছে ছিল ওভারঅল আজকের ডিসকাশন, এবং ফিল ফ্রি টু রিচ মি ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড। যদি আপনাদের কোনো এই প্রজেক্ট রিলেটেড কোনো যদি আইডিয়া থাকে, আমি অবশ্যই আপনাদেরকে গাইড করতে পারবো বা আইডিয়া দিতে পারবো। নট নেসেসারি যে আপনাদেরকে আমি হেল্প করতে পারবো, বাট হ্যাঁ আমি আপনাদেরকে তো গাইড করতে পারবো। এন্ড এটা আমাদের কিছু ল্যাবের ছবি, আমরা কনফারেন্সে যাই এবং আমাদের কিছু মেশিন থাকে আর কি, আমাদের কিছু হাই পারফরমেন্স কম্পিউটিং থাকে, এই আর কি। সাইড চেন অ্যানালাইসিস করি আমরা অনেকগুলো কম্পিটিশনে, রানার আপ বা আমরা হচ্ছে কম্পিটিশন জিতছি আর কি, এই আর কি আমরা। তো এটাই আর কি।
আর কিছু ইউজফুল রিসোর্স আছে অলরেডি, যা আমি জানি অলরেডি আপনারা ওগুলো জানেন, তাও মনে করে দিচ্ছি। এই রিসোর্স গুলো কিন্তু অলওয়েজ ইউজফুল। আপনারা বারবার মানে এদিক সেদিক ঘোরার চেয়ে এই রিসোর্স গুলোতে বারবার যেয়ে কিন্তু আপনাদের নলেজ গুলোকে আপডেট করতে পারেন আর কি। নেক্সট অফ ইউএসএ, সাবাস পাখিবাজ বা বাকি যেই পেজ গুলো আছে আর কি, বা গ্রুপ গুলো আছে, কিছু ফেসবুক গ্রুপ আছে যেমন নেক্সট অফ ইউএসএ, ইরাসমাস মুন্ডাস বাংলাদেশ বা বিএস, মানে এখানে আমি সবগুলো দেশের জন্যই, জার্মানি, ইউরোপের বিভিন্ন গ্রুপ আছে, এগুলোতে আপনারা জয়েন করে আর কি এই ইনফরমেশন গুলো পেতে পারেন আর কি। তো আপনাদেরকে আমি লাস্টে একটাই মোটিভেট করার জন্য একটা জিনিস আমি বলবো আর কি, সে যে রিসার্চার বা আপনি যখন ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাবেন, আপনি আপনার সামনে একটা রাস্তা আছে, আপনি দেখতে পাচ্ছেন, এবং বিষয় হচ্ছে আপনি রাস্তাটার খুবই একটা শর্ট ডিস্টেন্স দেখতেছেন, ঠিক আছে? বাট এই রাস্তাটা যে আসলে অনেক বড় এবং আরো অনেক যে করার বাকি আছে বা আরো অনেক এক্সপ্লোর করার যে বাকি আছে, এটা আপনাকে মানে জানতে হবে আর কি। এটা যদি আপনি কখনো নিজেকে এই পয়েন্ট অফ ভিউতে যদি নিয়ে আসতে না পারেন, আপনাকে রিসার্চার হিসেবে তাহলে অনেক কষ্ট করতে হবে। রিসার্চারদের মেইন গোলটাই বা কাজটাই হচ্ছে যে এই রাস্তাটাতে আমরা ধরেই নেই আরো অনেক কিছু এক্সপ্লোর করার বাকি আছে এবং হয়তো আরো অনেক রিওয়ার্ডিং কিছু আছে। তো এই কথাটা মেইনলি বলছে হচ্ছে অ্যালান টিউরিং, ফার্স্ট যে হচ্ছে টিউরিং কম্পিউটার নিয়ে কাজ করে আর কি, মানে আমরা যে কম্পিউটার গুলো আর কি এখন ইউজ করি আর কি, মানে যে কোনো প্রোগ্রাম রান করতে পারে কম্পিউটারে। সো সে হচ্ছে ব্রিটিশ কম্পিউটার সায়েন্টিস্ট এবং তার ভিউটা ছিল এরকম, ঠিক আছে? সো উইথ ডিউ রেসপেক্ট, দ্যাটস অল। আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে, আহ, আপনারা হচ্ছে করতে পারেন। জি, দ্যাটস অল। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। I have posted the all question in the comment section. Hello. ওকে, আমরা তাহলে কমেন্ট সেকশনে যেতে পারি, আই গেস। আচ্ছা, ওকে, এখানে আমি অনেকগুলো কোশ্চেন দেখতে পাচ্ছি। The first question is, how important is your research experience and publication history when applying for a PhD program? Yes, I mean, research experience and publication history is kind of, if you have any of, I mean, research experience or publication, then it's always, I mean, you're already ahead of a lot of people. You can see this, you can think about it this way. So it's better to have publication or research experience, but if you don't have any, you make sure you have certain skill sets, like the tool you require to conduct research, or the field you are going to do research, the tool set they require to perform research. So at least you have to gather those knowledge, right? So it's very important to have prior research experience, but it's completely fine if you don't have any. Okay, you can still go for PhD program, or some professors might look some students who are very skillful. Maybe it's not necessary to have them like research experience or publication. Okay, so it depends. Many professors might want to, I mean, look for some students who have a lot of publications. So you have to find based on your, skill set. Like if you have already publications, definitely it's best, I would say. But if you don't, that doesn't mean you can apply for higher studies program. You can you can definitely, but you need at least some skill sets to, I mean, make this to win the race of this very large pool of, students. Then the next question is, to what extent do CGPA and IELTS TOEFL scores impact PhD admissions? I would say the better the CGPA is always, I mean, যত CGPA থাকবে তত ডেফিনেটলি ভালো। বাট ওইটাই আর কি, এখন আমার যদি সিজিপিএ না থাকে, সেটাকে আমি কিভাবে কভার করতে পারি? ইউ হ্যাভ টু আস্ক দ্য নেক্সট কোশ্চেন। যাদের অলরেডি সিজিপিএ আছে, তাদের কোশ্চেন হওয়া উচিত যে, ওকে, আই হ্যাভ মাই সিজিপিএ, দেন আমি অন্য আর কি জিনিসে ফোকাস করতে পারি যেটাতে আমাকে কুইকলি হচ্ছে আমি হচ্ছে অ্যাডমিশন পেতে পারি। সো বিষয়টা এরকম, এটা এটা ডেফিনেটলি এটা একটা টাইম লাইন। যদি এরকম হয়, কারো সিজিপিএ কম থাকে, তার হয়তো একটু টাইম বেশি লাগবে। যার অলরেডি সিজিপিএ আছে, তার হয়তো ওই টাইমটুকু লাগতেছে না।
কারণ সে অলরেডি একটা ভালো সিজিপিএ আছে মানে হচ্ছে তাকে ধরে নেওয়া হচ্ছে সে অনেকগুলো স্কিল তার অলরেডি আছে, বিষয়টা এভাবে দেখা হয়। কারো যদি সিজিপিএ না থাকে তাহলে তার বাকি স্কিল গুলো দিয়ে হচ্ছে জিনিসটাকে কাভার করতে হবে। এবং হ্যাঁ, আইএলটিএস টোফেল স্কোর অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ যখন আমরা পিএইচডি এডমিশন নেই আমাদেরকে হয় জিটিএ হতে হয় বা জিআরএ হতে হয়। হ্যাঁ, একজন পিএইচডি ক্যান্ডিডেটের অফেন টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতে হয়। তো আমার যদি ভালো আইএলটিএস বা টোফেল স্কোর না থাকে তাহলে আর কি আমি আর কি ওই অপরচুনিটির থেকে আমি হচ্ছে অনেক দূরে। ঠিক আছে? তো আমি যদি জিটিএ না হতে পারি বা আমি যদি জিটিএ এর জন্য যেই টোফেল বা আইএলটিএস এর স্কোর দরকার ওটা যদি আমি না উঠাতে পারি তাহলে আমি হচ্ছে আই ওন্ট গেট পেইড। দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দিস ইজ। ওকে, সো আমাকে অবশ্যই ভালো একটা স্কোর তুলতে হবে, এবং ভালো স্কোর মানে হচ্ছে পিএইচডি এডমিশনে অনেকের থেকে আগে যাওয়া, বাট অ্যাটলিস্ট মিনিমাম একটা স্কোর থাকে যেটা অবশ্যই পেতে হবে। ফর এক্সাম্পল আইএলটিএস 6.5 বা 7, পিএইচডি তে বলা যায় যে 7টা হচ্ছে বা 6.5টা হচ্ছে একদম মিনিমাম, যেটা আর কি লাগবেই। Then the next question is, can professionals from the semiconductor or tech industry get admitted into top 20 ranked universities for PhD programs? Definitely possible. And I would say that it's easy for someone who is already in the industry and they have very strong, interest on research. They can, get admitted into top 20 ranked university. So তাদেরকে যেটা জাস্ট করতে হবে, তাদেরকে হচ্ছে কোনটা স্পেসিফিক ফিল্ডে তাদের অবশ্যই তাদের সিজিপিএ খুবই ভালো থাকতে হবে ফার্স্ট অফ অল। কারণ টপ 20 র্যাঙ্ক ইউনিভার্সিটি মানে হচ্ছে দে উইল সি এভরিথিং, তারা সবকিছু দেখবে, তারা সিজিপিএ দেখবে, তারা এসওপি দেখবে, তারা হচ্ছে লেটার অফ রেকমেন্ডেশন দেখবে, এবং তারা তাদের এডমিশনটা সেন্ট্রালি দিবে। মানে হচ্ছে কোনো প্রফেসর তার নিজের কোনো হাত নাই এই টপ 20 বা টপ 30 ইউনিভার্সিটিতে যে সে কোনো একটা স্টুডেন্টকে এডমিশন বা এডমিশন কমিটির কাছে রেফার করতে পারবে অথবা রিকমেন্ড করতে পারবে। তাদের এই ওয়েটাও নাই। টপ 20 র্যাঙ্ক ইউনিভার্সিটি এভাবেই কাজ করে। ওখানে একটা এডমিশন কমিটি আছে, তারা খুবই খুবই সিরিয়াসলি প্রত্যেকটা স্টুডেন্টের সিভি জাজ করে। সো কারো যদি ইন্ডাস্ট্রিতে খুবই এক্সেপশনাল এক্সপিরিয়েন্স থাকে প্রজেক্টের, এবং এডমিশন কমিটি মনে করে যে হ্যাঁ এই এই এক্সেপশনাল প্রজেক্ট অথবা স্কিল এটা এখানের সার্টেন প্রফেসর যারা আছে তাদের খুবই কাজে লাগবে, তখন তারা অবশ্যই মানে ওই ক্যান্ডিডেটকে কনসিডার করবে। তো সেক্ষেত্রে আমি যেটা বললাম, সেক্ষেত্রে খুবই যে জিনিসগুলো তারা দেখবে সেটা হচ্ছে লিডারশিপ, এবং হচ্ছে কি টাইপের প্রজেক্ট হচ্ছে অ্যাজ এ ইঞ্জিনিয়ার আপনি টেক ইন্ডাস্ট্রিতে করছেন, সেই জিনিসগুলো অবশ্যই তারা দেখবে। এবং তারা অবশ্যই ফাইন্ড আউট করার ট্রাই করবে যে কেন আপনি ইন্ডাস্ট্রি থেকে এখন হচ্ছে আপনি এই রিসার্চ ফিল্ডে আসতে যাচ্ছেন, না কেন হচ্ছে আপনার মোটিভেশন দেখে তারা বুঝতে চাবে। কারণ ইউ আর অলরেডি ডুইং এ ভেরি গুড জব, রাইট? আপনি পে হচ্ছেন, কিন্তু আপনি রিসার্চ করতে কেন আসতেছেন? তার মানে কি অবশ্যই আপনি আপনার এই ইন্ডাস্ট্রির জবে আপনি এমন কিছু ফাইন্ড আউট করছেন বা এমন কিছু আপনাকে ট্রিগার করছে যেটা আর কি আপনাকে এখন রিসার্চ করতে আসার জন্য আপনাকে বা মোটিভেট করছে। তারা ওইটাই দেখতে যাবে এবং তারা বোঝার ট্রাই করবে যে এটা কি আসলেই কি হচ্ছে মেক সেন্স করতেছে কিনা। সো ডেফিনেটলি পসিবল, বাট ইয়া। The next question is, does having patents or industrial R&D experience strengthen a PhD application? Definitely 100%, more than 100%, I would say. Then the next question is it necessary to have a master's degree before applying for PhD? No. টপ ইউনিভার্সিটিতে আপনার যে মাস্টার ডিগ্রি অবশ্যই লাগবে এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই, বাট মাস্টার ডিগ্রি থাকলে যেটা বেটার, যেহেতু ওরা হচ্ছে আপনার ব্যাচেলার ডিগ্রি দিয়ে আপনাকে অ্যাডমিশন দিবে, বাংলাদেশের ব্যাচেলার ডিগ্রি দিয়ে আপনাকে তারা অ্যাডমিশন দিবে। সো অ্যাডমিশনের সময় আপনাকে হচ্ছে আপনার অবশ্যই একটা ডিগ্রি পেতে অবশ্যই কিছু কোর্স ওয়ার্ক করতে হবে। তো মাস্টার্স থাকলে যেটা হয় আপনার কোর্স ওয়ার্কের প্রেশারটা একটু রিডিউস হয়। হ্যাঁ, বাট যদি মাস্টার্সটা না থাকে সেক্ষেত্রে আপনাকে মোর কোর্স ওয়ার্ক করতে হবে, এবং আপনি বুঝতে পারতেছেন কোর্স ওয়ার্ক এন্ড রিসার্চ ওয়ার্ক দে আর কমপ্লিটলি ডিফারেন্ট। হ্যাঁ, যদিও কোর্স ওয়ার্কের অনেক কিছুই রিসার্চ ওয়ার্কে হেল্প করে, বাট আলটিমেটলি রিসার্চ ওয়ার্ক এন্ড কোর্স ওয়ার্ক এটা কমপ্লিটলি দুইটা পাথ। তো বিষয়টা এরকম, আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে রিসার্চ করা, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে কোর্স ওয়ার্ক। বাট কোর্স ওয়ার্ক আবার ভালো না থাকলে আপনার গ্রেড কম আসবে, যেটা অবশ্যই ভালো দেখাবেন আপনার সিভিতে। এবং আমি বলবো যে হচ্ছে আপনি যখন পরবর্তীতে জবে যাবেন অবশ্যই আপনার একাডেমিকের সিজিপিএটাও তারা দেখবে অবশ্যই, এবং
ভালো ডিগ্রি মানে হচ্ছে অবশ্যই আপনাকে তারা ভালোভাবে অ্যাকসেপ্ট করবে। তো এটাই আর কি। তো বাট বিষয়টা হচ্ছে এটাই, আপনি যদি রিডিউস কোর্স ওয়ার্ক ওয়েতে যেতে পারেন, ওয়াই নট? তো সেক্ষেত্রে একটা মাস্টার ডিগ্রি অবশ্যই থাকাটা বেটার, বাংলাদেশ থেকে করে আসা। যদি না থাকে ইটস কমপ্লিট ফাইন, আপনি এখানে এসে মাস্টার্স কাম পিএইচডি নিতে পারেন, ইটস কমপ্লিটলি ফাইন। হাউ মাচ ওয়েট ডু রেকমেন্ডেশন লেট? আচ্ছা, আমি যেটা বুঝতে পারছি কোশ্চেনটা মানে হচ্ছে রেকমেন্ডেশন লেটারের কি পরিমাণ ইম্পর্টেন্স। খুবই খুবই ইম্পর্টেন্ট এই রেকমেন্ডেশন লেটার। এবং দুইটা জিনিস ওরা অ্যাডমিশন কমিটি খুবই সিরিয়াসলি পড়ে, সেটা হচ্ছে এই রেকমেন্ডেশন লেটার এবং হচ্ছে এসওপি। হ্যাঁ, এখন রেকমেন্ডেশন লেটারটা হচ্ছে নর্মালি আমরা বাংলাদেশিরা যেটা করি, আমরা অলওয়েজ ইউনিভার্সিটির 3জন প্রফেসর বা 2জন প্রফেসর থেকে আর কি নিয়ে দেই আর কি। কিন্তু রেকমেন্ডেশন লেটারটা আসলে নেওয়া উচিত যেই পার্সনটা বা যেই সুপারভাইজারটা আপনাকে সবচেয়ে বেশি চিনে বা সবচেয়ে ভালোভাবে জানে। মানে ঠিক আছে, তাদের ক্রেডিবিলিটিটা অবশ্যই ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আপনার ফ্রেন্ড যদি একটা আপনাকে এলওআর দেয়, অবশ্যই এটা মেক সেন্স করবে না। কিন্তু এদের মধ্যেও আপনি যদি শর্ট লিস্ট করেন, আপনি অবশ্যই তাদের কাছ থেকে এলওআর নিবেন যারা আপনাকে, যারা আপনার সাথে ডিরেক্টলি কাজ করছে বা ইনভলভ হয়েছে। এবং এডমিশন কমিটি এটাই দেখতে চায় যে আপনার এই লেটার অফ এডমিশন যাদের কাছ থেকে নিচ্ছেন তাদের সাথে আপনার রিলেশনশিপটা কি, অবশ্যই এটা তারা জাজ করে। তো এই ক্ষেত্রে যেটা দেখবেন, আপনি হচ্ছে যদি এরকম হয় যে আপনি 3জনের কাছ থেকে লেটার অফ রিকমেন্ডেশন নিতে যাচ্ছেন, অবশ্যই আপনি 2জন নিবেন হচ্ছে প্রফেসরদের কাছ থেকে এবং একজন নিবেন হচ্ছে আপনার সুপারভাইজার, যার আন্ডারে আপনি ফিউচারে জব করবেন বা জব করতেছেন, বা আপনার টিম ম্যানেজার, বা যার আন্ডারে আপনি হায়ার হয়েছেন সেটাও হইতে পারে। হ্যাঁ, বা কোনো একটা প্রফেসর, দূরের কোনো একটা ইউনিভার্সিটি প্রফেসর যার সাথে আপনার একটা এক্সপিরিয়েন্স আছে বা যে আপনাকে গাইড করছে। ইভেন আমিও কাউকে এলওআর দিতে পারি যে আমার সাথে যদি 6 মাস কাজ করে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। Next question is guideline for writing an effective statement of purpose for PhD application. আহ, এটার গাইডলাইন আসলে এখন আমি দিতে গেলে ইট উইল টেক লট অফ টাইম, বাট আমি বলবো আমি যেই আপনাদেরকে যেই রিসোর্স গুলো শেয়ার করছি সেগুলো ফলো করেন। বাট আমি খুবই হাই লেভেলে 1 মিনিটে যদি বলি, স্টেটমেন্ট অফ পারপাসটা এটা সম্পূর্ণই আহ নিজের হচ্ছে একটা আহ মানে কি বলবো, নিজের একটা জীবনী। তো এটাকে এভাবেই দেখতে হবে, মানে ইউ ক্যান রাইট হোয়াট এভার ইউ ওয়ান্ট, বাট এখানে একটা অবশ্যই একটা স্টোরি থাকতে হবে। স্টোরিটা এরকম, কেন আপনি কারেন্টলি আপনার এক্সিস্টিং যে ওয়ার্ক প্লেসে বা আপনি এক্সিস্টিং যেই আপনার মোটিভেশনে কাজ করতেছেন, এখানে আসতে আপনার লাইফে কি কি ইভেন্ট ট্রিগার করছে আপনাকে, মেইনলি এই জিনিসগুলাই আপনাকে আপনার এসওপিতে লিখতে হবে। সেজন্য আপনার লাইফের স্টোরিটা লিখতে হবে যে কেন আমি নিজেকে একজন ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, বা কেন আমি আমাকে একটা ভিএলএসআই ফিল্ডে আমি একজন রিসার্চার হিসেবে স্টাবলিশ করতে চাই। তো যখন এই কোশ্চেন গুলো যখন আসবে, অবশ্যই আপনাকে কি কি জিনিস ট্রিগার করছে, হ্যাঁ, মোটিভেট করছে, এই জিনিসগুলো আপনার আসবে। তো আপনি যেটা করবেন আমি বলবো, আপনার যা মাথায় আসে আপনি আগে দরকার হলে 10টা এসওপি পড়েন, পরে বোঝার ট্রাই করেন। ইটস লাইক এ মুভি। ফর এক্সাম্পল, হ্যাঁ, আপনি কারো লাইফের জীবনই পড়তেছেন যখন এসওপি পড়তেছেন যে সে কিভাবে কেন এই জায়গায় আসছে। ডেফিনেটলি এসওপি পড়ার পর আপনাকে মোটিভেটেড ফিল হবে। তো আমি বলবো শুরুতে 10টা এসওপি পড়বেন, পড়ার পর হচ্ছে আপনার নিজের মাথায় যা আসুক আপনি জাস্ট লিখবেন। আপনার ইংলিশ বাজে হোক, তখন আপনি বাংলায় লিখেন, বাট লিখেন। 3 পাতা, 4 পাতা, 5 পাতা, যা হোক আপনি জাস্ট লিখেন। আপনার যত ইমোশনাল স্টোরি আছে আপনি লিখেন। লেখার পর দেন এটাকে আপনি হচ্ছে ট্রিম করবেন। আপনি হচ্ছে এটাকে ইংলিশে কনভার্ট করবেন, আপনি চ্যাট জিপিটি থ্রু বা যে কোনো প্যারাফ্রেজের থ্রুতে হচ্ছে আপনি এটাকে খুবই প্রফেশনালি নিয়ে আসবেন। হ্যাঁ, এখন আমরা মাঝে মাঝে যেটা করি, আমরা যখন এসওপি লিখি, সামটাইমস আমরা ইমোশনাল সাইড গুলোকে খুবই খুবই, মানে আসছে না যে পুরাটাই পরে মনে হচ্ছে যে হ্যাঁ চোখে পানি চলে আসছে, না, জিনিসটা এরকম হওয়া যাবে না। এসওপি তে অবশ্যই খুবই, লেটস সে টোটাল 100% এসওপি এর মধ্যে হয়তো 5% ইমোশনাল থাকতে পারে। কিন্তু মেইনলি এটা আপনাকে দেখাতে হবে আপনার লাইফ হিস্ট্রি এবং মোটিভেশন কি আপনাকে মোটিভেট করছে। এবং আপনার এডমিশন কমিটি এইটাই দেখার ট্রাই করবে যে আপনি কি জাস্ট, সবাই ওই যে সেম কথা, সবাই কি আপনার এই মানে এই কাজটা করছে থেকে আপনিও কি ওই কাজটা করতেছেন, নাকি আপনাকে কি মোটিভেট করছে। তাদের কাছে যদি স্ট্রং মনে হয় যে হ্যাঁ আপনার মোটিভেশনটা আসলে স্ট্রং, দেন তারা এসওপি পরে দেখা যেতে পারে যে এরকম অনেক ক্যান্ডিডেট আছে যাদের হয়তো স্কিল সেট ভালো না, হয়তো আইএলটিএস এর স্কোর ভালো না, জাস্ট এসওপি পরে অ্যাডমিশন কমিটি থেকে অ্যাডমিশন দিয়ে দিছে। এরকম ভুরি ভুরি আছে। তার মানে বুঝতে পারতেছেন যে স্টুডেন্ট পারপাসটা আর কি কি পরিমাণে ইম্পর্টেন্ট। এবং দ্যাট মিনস ইট ইমপ্লাইজ
আমি বলবো if they give you an admission to US universities 30% would be they will look after your motivation. তারা আপনার মোটিভেশনটাকে বোঝার চেষ্টা করবে, কারণ এগেইন আমি বলতেছি এখানে মোটিভেশন ছাড়া সার্ভাইভ করা ইটস ইম্পসিবল। দেন দ্য নেক্সট কোশ্চেন ইজ হাউ টু অ্যাপ্রোচ প্রফেসরস ইন গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট পজিশন। হ্যাঁ, অবশ্যই হচ্ছে প্রফেসরদের আপনি হচ্ছে তাদের গুগল স্কলার বা তারা যেই ফিল্ডে কাজ করতেছে তাদের পেপারস এগুলো হচ্ছে দেখবেন। দেখে হচ্ছে আপনি একটা লিঙ্ক আপ খোঁজার ট্রাই করুন যে আচ্ছা আমার প্রফেসরের লেটস সে 4টা ফিল্ডে কাজ করে, সে আরটিএল ডিজাইন নিয়ে কাজ করে, সে আরটিএল ভেরিফিকেশন নিয়ে কাজ করে লেটস সে, এবং সে ফ্লোর প্ল্যানিং নিয়ে কাজ করে, এবং সে লেটস সে রাউটিং নিয়ে কাজ করে, হ্যাঁ, বা সে লেটস সে লজিক ডিজাইন নিয়ে কাজ করে। তো আপনি ট্রাই করবেন যে এই 4টার মধ্যে কোন টপিকটা আপনি নিজেকে সবচেয়ে বেস্ট ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারেন। ফর এক্সাম্পল আপনার লজিক খুব ভালো লাগে, আপনি ডিএলডি তে খুবই ভালো ছিলেন, ইউনিভার্সিটিতে লজিক ডিজাইনে আপনি খুবই ভালো স্টুডেন্ট ছিলেন। তো তার কয়েকটা পেপার পড়ে আপনার মনে হলো আরে এই জিনিসগুলো তো আমি বুঝতেছি, এই জিনিসগুলো তো আমিও ইমপ্লিমেন্ট করতে পারি, দেন আপনি হচ্ছে অ্যাপ্রোচ করবেন, নট জাস্ট শুটিং ইমেলস লাইক আই এম ইন্টারেস্টেড অ্যান্ড আই এম মোটিভেটেড প্লিজ মানে কনসিডার মাই অ্যাপ্লিকেশন। নো, এসব অ্যাপ্লিকেশন তারা হচ্ছে জাস্ট পড়েও না, ঠিক আছে? তো আপনাকে অবশ্যই তার ফিল্ডের সাথে লিঙ্ক আপ করে আপনাকে ইমেল করতে হবে। এটাই হচ্ছে অ্যাপ্রোচ, সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ আমি বলবো, এবং এটাই অ্যাপ্রোচ হওয়া উচিত টু বি অনেস্ট। Someone is also asking another question. Suppose someone is working as a physical design engineer in a service-based industry and wants to pursue a PhD in analog and mixed signal design or hardware security. Will their work experience help them gain admission? আমি জাস্ট একটাই বলবো, দিস ইজ মাই লাইফ স্টোরি। আই ওয়ার্ক এজ এ ফিজিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার এন্ড আমি পিএইচডি করার ইচ্ছা আমার আগে থেকে ছিল, এবং আমি হার্ডওয়্যার সিকিউরিটি ফিল্ডে আমার যখন পড়াশোনা করছি, আমি যখন হচ্ছে বিভিন্ন আইপি নিয়ে কাজ করতাম, যখন আমাদের কাছে এই বিভিন্ন আরটিএল ডিজাইন আসতো এটা ফিজিক্যাল ডিজাইনে কনভার্ট করার জন্য, আমার কাছে মনে হতো আরে আই ক্যান জাস্ট স্টিল দিস এন্ড আই ক্যান সেল ইট টু সামওয়ান এলস, সো ওয়াই দে আর গিভিং মি দ্য র ডিজাইন। সো এখান থেকে আমার হার্ডওয়্যার সিকিউরিটি নিয়ে আর কি ইন্টারেস্ট, এন্ড দেন ইউ নো দ্য রেস্ট অফ, মানে আপনি যদি আমার প্রেজেন্টেশন ফলো করেন। নেক্সট কোশ্চেন হচ্ছে ক্যান এ স্ট্রং ফাইনাল ইয়ার প্রজেক্ট অর থিসিস হেল্প? ডেফিনেটলি। শুড আই কন্ট্যাক্ট প্রফেসরস বিফোর অ্যাপ্লাইং টু দেয়ার পিএইচডি প্রোগ্রাম? ডেফিনেটলি। আমি তো বললাম যে আমাদের বাংলাদেশিদের আর কি সেন্ট্রালি, মানে সেন্ট্রালি অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হওয়ার জন্য যেই পরিমাণ লেটার বা যেই পরিমাণ অ্যাপ্লিকেশন টপ 20 বা টপ 30 ইউনিভার্সিটিতে পড়ে, ইটস হিউজ। ফর এক্সাম্পল আমি বলবো যে 10,000 অ্যাপ্লিকেশনে হয়তো একজন ক্যান্ডিডেট অ্যাকসেপ্ট হয়, এরকমও ইউনিভার্সিটি আছে। সো হোয়াই ফার্স্ট গো থ্রু দিস হার্ড প্রসেস, তাই না? সো বেটার প্রসেস হচ্ছে একটু মিড র্যাঙ্কের ইউনিভার্সিটি গুলো আছে 50 থেকে 100 বা 40 থেকে 100, এগুলোতে হচ্ছে প্রফেসরদেরকে ডিরেক্ট রিচ করা, হ্যাঁ, এবং তাদের সাথে ওয়ান টু ওয়ান ডিসকাস করে তাদের কাছ থেকে একটা স্ট্রং, মানে আছে না যে রিজন পাওয়া, যে হ্যাঁ দে উইল রিকমেন্ড ইউ, দেন কিন্তু পরের প্রসেসটা কিন্তু সিম্পল হয়ে যায়। যদি তারা রিকমেন্ড করতে পারে এডমিশন কমিটিকে, দেখে আমার স্টুডেন্টটা হলে ভালো হয় দরকার, দেন অ্যাডমিশন কমিটি অলরেডি বায়াসড আপনার প্রতি, ঠিক আছে? বাকি যে 20টা অ্যাপ্লিকেন্ট আছে অলরেডি অ্যাডমিশন কমিটি আপনার সম্পর্কে বায়াস, কারণ ওই প্রফেসর অলরেডি আপনার সম্পর্কে অনেক কথা বলে ফেলছে। সো ওয়াই নট গ্র্যাব দিস চান্স, তাই না? এটাই হচ্ছে কোশ্চেন। হোয়াট শুড আই ইনক্লুড হোয়েন, সরি, হাউ টু আইডেন্টিফাই এ সুইটেবল রিসার্চ অ্যাডভাইজার ফর এ পিএইচডি? অবশ্যই আপনার রিসার্চ ইন্টারেস্টের সাথে মিল রেখে প্রত্যেকটা অ্যাডভাইজারি, আপনি যখন গুগল স্কলারে যান, ফর এক্সাম্পল লেটস সে আই এম সার্চিং মার্ক তেহানিপুর, আপনারা যদি আমার স্কিম দেখে থাকেন, মার্ক তেহানিপুর খুবই একজন নামকরা এই ফিল্ডের প্রফেসর আমি বলবো। তো আপনারা যদি তার গুগল স্কলারে যান, আপনি দেখেন এগুলো হচ্ছে তার টপিক। মাইক্রোইলেকট্রনিক্স সিকিউরিটি অ্যান্ড ট্রাস্ট, এটা একটা টপিক। আইওটি সিকিউরিটি অ্যান্ড ট্রাস্ট, এটা একটা টপিক। সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইন সিকিউরিটি, এটা একটা টপিক। তার মানে আপনার রিসার্চ ইন্টারেস্ট যদি সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইন সিকিউরিটিতে থাকে, তার মানে আপনি তার আন্ডারে এসে কাজ করতে পারবেন, ঠিক আছে? আর তার পেপার গুলো পড়লে আপনি বুঝতে পারবেন সে কি নিয়ে কাজ করতেছে। তো এখন তার মানে বিষয়টা হচ্ছে জিনিসটা এখানেই শেষ হওয়া না। বিষয়টা হচ্ছে আপনি যখন তার প্রোফাইলে ঢুকতেছেন, আপনি দেখবেন তার সাইটেশন কিরকম। তার টোটাল সাইটেশন এই সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইন ইন্ডাস্ট্রিতে অলমোস্ট 30,000, যেটা হচ্ছে সবচেয়ে বেশি, হ্যাঁ। এবং আপনি জাস্ট এই একটা প্রোফাইলে ঢুকে আপনি যদি তার রিসেন্ট পেপার গুলো বা তার সবচেয়ে সাইটেড পেপার গুলো যদি দেখেন, আপনি বুঝতে পারবেন যে সে কি নিয়ে কাজ করে।
এবং দেন আপনি এই যে কোঅথরে দেখবেন তার রিলেভেন্ট অনেক প্রফেসর আছে যেগুলো কিনা অলরেডি আপনার কাছে এক্সপোজড। তার মানে আপনি লাইন ধরে শুধুমাত্র একে না, এইসব প্রফেসরদের কাছে হচ্ছে মেইল করে রিচ করতে পারবেন। হ্যাঁ, যে আমি ইন্টারেস্টেড দিচ্ছেন দ্যাট, কারণ আপনি যদি দেখেন কোথার এরাও কিন্তু প্রফেসর। ফর এক্সাম্পল ডমিনিক ফোর্টে, আপনি যে আবার একজন যান ফর এক্সাম্পল তৌহিদুর রহমান, এও কিন্তু একজন বাংলাদেশি বুয়েটের প্রফেসর যে কিনা ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে। তো আপনি বুঝতে পারতেছেন যে ইটস ইটস এ চেইন। হ্যাঁ, ফর এক্সাম্পল এখানে একজন আছে যে কিনা ইঞ্জিনিয়ার, যে কিনা প্রফেসর না, সে হচ্ছে অ্যাপেলে কাজ করে এবং সেও তার কি কি টপিকে কাজ করে আপনি জাস্ট এই যে দেখেন, হার্ডওয়্যার সিকিউরিটি, কম্পিউটার আর্কিটেকচার, ইমার্জিং মেমোরি টেকনোলজি। তো আপনি বুঝতে পারতেছেন তারও সে হচ্ছে অ্যাপেলে কাজ করছে, বাট সে অলরেডি এটা পিএইচডি স্টুডেন্ট ছিল আর কি, বা পিএইচডি সে তার, সরি, সে পিএইচডি অলরেডি করছে আর কি। সো আপনি এইভাবে মেনলি আর কি আমি বলবো আর কি যে প্রফেসর থেকে খুঁজে বের করবেন। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট শুড আই ইনক্লুড হোয়েন ইমেইলিং এ প্রফেসর। আমি অলরেডি এটা বলে ফেলছি আই গেস। অবশ্যই আপনি আপনার মোটিভেশন বলবেন এক দুই লাইনে, কেন ইমেল করতেছেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কেন আপনি ইন্টারেস্টেড। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কিভাবে আপনি তার ল্যাবে তাকে হেল্প করতে পারবেন, অথবা তাকে আপনি কিভাবে তার স্টুডেন্ট হলে আপনি সে কি কি বেনিফিট পাবে এটা আপনাকে তুলে ধরতে হবে। এই চারটা, সরি, হ্যাঁ। দেন নেক্সট হচ্ছে শুড দে এসওপি ইনক্লুড ডিটেইলড রিসার্চ প্রপোজালস। নো, কোনো রিসার্চ প্রপোজালের মানে এটা থাকতে পারে, জাস্ট এক লাইন থাকতে পারে যে হ্যাঁ, হোয়াট ট্রিগার্ড ইউ টু, আছে না যে এই রিসার্চ ইন্টারেস্টটা কিভাবে আপনার গ্রো করছে, এটা নিয়ে এক লাইন থাকতে পারে। বাট ইটস ইউর লাইফ জার্নি টোটাল, একদম আমি বলবো যে কিডস থেকে শুরু, মানে আপনার কিড লাইফ, মানে হোয়েন ইউ ওয়ার কিড তখন থেকে আর কি, ফর নাও আপনার এই আর কি। সো এখানে এক লাইন থাকতে পারে, বাট খুবই খুবই সামান্য, মানে এটা না থাকলেও ইটস ওকে, ফাইন। ওকে, লাস্ট কোশ্চেন হচ্ছে ইফ মাই প্রায়র ওয়ার্ক ইজ ইন ডিজিটাল ডোমেন এন্ড আই এম নট এবল টু ফাইন্ড এ সুইটেবল পজিশন, ইজ চেঞ্জিং টু অ্যানালগ ডোমেন এ ওয়ার্থওয়েল অপশন? ডেফিনেটলি। আপনি অলওয়েজ মনে রাখবেন যে ডিজিটাল ডোমেন থেকে আপনি যদি অ্যানালগ ডোমেনে যান, ডাজন্ট মিন যে আপনার আগের যে নলেজ বা আগের যে স্কিল সেটটা আছে ওটা জাস্ট ভ্যানিশ হয়ে যাচ্ছে। ইউ আর জাস্ট ইউ আর জাস্ট হ্যাভিং মোর নলেজ অন নিউ ফিল্ড। এবং এইটাই আর কি রিসার্চারদের লাইফ। যে আমি যেমন হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এ আমার ব্যাচেলার ছিল, আমি এখন কম্পিউটার সায়েন্সে পিএইচডি করতেছি, কারণ আমার অলওয়েজ ইচ্ছে ছিল যে আমি টোটাল অ্যাবস্ট্রাকশন, যে একটা সফটওয়্যার কোড থেকে লেখা শুরু করে এটা হার্ডওয়্যারে কিভাবে রান হচ্ছে, আমি পুরা প্রসেসটা আমি জানতে চাই। তো নর্মালি ইলেকট্রিক্যাল যারা, তাদের কিন্তু ডোমেন হচ্ছে হার্ডওয়্যারটা কিভাবে কাজ করতেছে, হ্যাঁ, বা ইলেকট্রনিক্স মেনলি, নট ইলেকট্রিক্যাল, হার্ডওয়্যারটা কিভাবে কাজ করতেছে, কিভাবে লজিক কাজ করতেছে। ওইদিকে কম্পিউটার সায়েন্স যারা আছে তাদের কিন্তু সোল, মানে তাদের কিন্তু দরকার নাই যে আমার এই প্রোগ্রামটা বা এই সফটওয়্যারটা হার্ডওয়্যারে কিভাবে রান করতেছে, দরকার নেই। কিন্তু আমার ইচ্ছে ছিল আমি পুরো প্রসেসটা সম্বন্ধে জানবো, এর জন্য কিন্তু আমি আমার ডিগ্রি চেঞ্জ করছি পিএইচডি তে এসে। সো ডেফিনেটলি, মানে ওয়াই নট, মানে আপনার অলরেডি একটা নলেজ যদি থাকে, আপনি যখন একটা নতুন একটা নলেজে শিফট করবেন, দ্যাট ডাজন্ট মিন যে আপনার আগের নলেজ গুলো আর কাজে লাগবে না। অবশ্যই কাজে লাগবে, ওটা আপনার অলরেডি থেকে যাবে। এবং এটি হওয়া উচিত, কন্টিনিউয়াসলি নতুন নলেজে আপনাকে শিফট করতে হবে, ঠিক আছে। দেন আপনি যখন কোনো জবে বা পিএইচডি তে যাবেন, তখন হচ্ছে আপনি খুবই স্পেসিফিক, আপনার ফিল্ড যখন আস্তে আস্তে ন্যারো হতে থাকবে। এটাই। আই আই হোপ আর কারো কোনো যদি কোশ্চেন না থাকে, আহ কেউ আপনি ডিরেক্ট কোশ্চেন করতে পারেন আনমিউট করে, দ্যাটস কমপ্লিটলি ফাইন। But I guess that's all, and I believe I answered you all the question, and this session was at least at some intent it was useful and meaningful to you guys. Uh, yeah, that's all. And if you have any more question, you can definitely ask. So, Akash, if there is nothing else, I guess we can conclude today's session. Yes, first of all, I want to give you a big thanks for all of our students who had joined this session. From this session, we had get chance to learn many important things from him. আসলে এটা খুবই একটা ভালো ইনফরমেটিভ একটা সেশন হয়েছে, যে আমরা অনেক কিছু জানতে পেরেছি। আপনাকে ধন্যবাদ যে আপনি ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। Actually, ডেফিনেটলি ইটস মাই প্লেজার। আমি আসলে অবশ্যই আমার নিজের আমি চাই আমাদের আরো অনেক, মানে
আছে না আমাদের এই ফিল্ডে আর কি আমাদের স্টুডেন্টসরা অনেক কম, বা আমাদের আর কি ওয়ার্ক ফোর্স খুবই কম, সোজা কথা। তো আমি চাই আমাদের সবাই আরো এই ফিল্ড এক্সপ্লোর করুক।